আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা এবং কথা শুনতে পাচ্ছেন কিনা? সব ক্লিয়ার থাকলে তাহলে ক্লাসটা শুরু করব। আচ্ছা, আপনাদের যদি কথা বুঝতে সমস্যা হয় আমাকে একটু কমেন্ট করে জানাবেন কাইন্ডলি। আমার আসলে ঠান্ডা লেগে গলা বসে যাওয়ার কারণে হয়তোবা ভয়েসের একটু ফ্লাকচুয়েশন হতে পারে বা ভয়েস একটু আসলে মানে অস্পষ্ট মনে হতে পারে। তো যদি যেকোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় আমাকে একটু ক্লাসের মাঝখানে কোয়েশ্চেন করে জানাবেন, ওকে? আমি চেক করব কমেন্ট। আচ্ছা, তো আমরা এখন বেলি লাভের যে সেকেন্ড ভলিউমটা সেটা নিয়ে আলোচনা করছিলাম, যেখানে আমরা সিস্টেমিক যে অংশগুলা সেগুলো নিয়ে আলোচনা করছি। তো আমরা আজকে থেকে ইসোফেগাস দিয়ে শুরু করব এবং পরবর্তীতে আমরা স্টমাক ডুওডেনামের মাধ্যমে অ্যাবডোমেনের যে পোর্শনটা আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের যে টপিকগুলা ইসোফেগাস থেকে শুরু করে বাকিগুলা এগুলা বেসিক্যালি খুবই ইম্পর্টেন্ট টপিক এবং আপনাদের যে কোনো অ্যাডমিশন টেস্ট বা যে কোনো ধরনের পরীক্ষা এগুলা খুবই কাজে লাগে। আর যারা ফিফথ ইয়ারে আছে বা যারা ইন্টার্ন আছে তাদের জন্য এই টপিকগুলো ক্লিনিক্যাল নলেজ বাড়াতে বা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে। তো মেইন টার্গেট থাকে বেসিক্যালি হচ্ছে আপনাদের এন্ট্রান্স এক্সামগুলোকে টার্গেট করে, যে ওখানে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোর উপর আমরা একটু বেশি গুরুত্ব দেই। প্লাস হচ্ছে যে ফিফথ ইয়ার বা ইন্টার্ন যাদেরই যা আছে সেটা আমি একটু বলে দেওয়ার চেষ্টা করবো ইম্পর্টেন্ট জিনিসগুলা। আচ্ছা, তো অ্যাজ ইউজুয়াল আমরা আসলে অ্যাপ্লাইড যে অ্যানাটমিটা সেটা দিয়ে শুরু করছি। তো ইসোফেগাস একটা মাস্কুলার টিউব, হ্যাঁ, যেটা ফ্যারিংস এর সাথে স্টমাককে কানেক্ট করে রাখে। তো এটা স্টার্টিং লেভেল এবং এন্ডিং লেভেল কোনগুলো সেগুলো আমাদের জানতে হবে। স্টার্টিং লেভেলটা শুরু হবে হচ্ছে আমাদের ক্রিকয়েড কার্টিলেজ, যেটা C6 সার্ভাইকাল 6 ভার্টেব্রার অপোজিটে থাকে, হ্যাঁ। আচ্ছা, আর এন্ড হবে কোথায় এটা আমরা সবাই জানি, থোরাসিক 11 এর অপোজিটে গিয়ে গ্যাস্ট্রোইসোফেগো যে জাংশনটা আছে সেখানে গিয়ে ওপেন হবে। তো এটা ডায়াফ্রামের যে ওপেনিং দিয়ে যায় সেটার লেভেলটা কত হবে বলেন তো একটু, ভার্টেব্রাল লেভেলটা? এটা ডায়াফ্রামের যে লেভেলটা দিয়ে যায় ভার্টেব্রাল লেভেলটা সেটা একটু জানাবেন। সেটা খুব সিম্পল একটা অ্যানাটমি কোশ্চেন এবং মাঝে মধ্যেই পরীক্ষায় আসে, ঠিক আছে? আচ্ছা, পুরো থোরাক্সে এটার যে কোর্স সেই জায়গাটায় নেক এবং থোরাক্সে এটা থাকবে হচ্ছে ট্রাকিয়ার একদম পিছনেই এবং ভার্টেব্রাল কলামের ঠিক সামনে। আচ্ছা, এখন ইসোফেগাসের যে কনস্ট্রিকশন গুলা, এটা T10, ওকে, T10 অ্যান্সার করেছেন এক্স্যাক্টলি। আচ্ছা, ভার্টিব্রাল যে আমাদের ইসোফেগাসের যে কনস্ট্রিকশন গুলা এগুলা খুব ইম্পর্টেন্ট। আপনারা অ্যানাটমিতে রেগুলারলি এটা 4টা কনস্ট্রিকশন পড়ে আসছেন, বাট আমাদের বেলি লাভে এই কনস্ট্রিকশনটাকে আসলে 3টা বলা হয়েছে, কারণ সেকেন্ড এবং থার্ড যে দুইটা এটাকে মার্জ করে দেওয়া, হ্যাঁ। আচ্ছা, ফার্স্টে আপনারা জানেন যে আপার ইসোফেজিয়াল যে স্ফিংটার লেভেলটা সেখানে শুরু হবে হচ্ছে ফার্স্ট কনস্ট্রিকশন। সেকেন্ডটা থাকবে হচ্ছে আমাদের যেই জায়গাটায় ইসোফেগাসকে আর্চ অফ অ্যাওর্টা অথবা লেফট মেইন ব্রঙ্কাস ক্রস করে সেই লেভেলে। আপনাদের অ্যাজ ইউজুয়াল অ্যানাটমির বইগুলোতে দুইটা ভাগ দেওয়া ছিল, একটা ছিল যে লেভেলে অ্যাওর্টা ক্রস করে আর আরেকটা ছিল হচ্ছে যেই লেভেলে মেইন ব্রঙ্কাসটা ক্রস করে, লেফট মেইন ব্রঙ্কাস এটা। আচ্ছা, তাহলে এই দুইটা মিলে ওরা সেকেন্ডটা বলছে। আর থার্ড যেটা সেটা হচ্ছে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার। আচ্ছা, কেউ কি বলতে পারেন যে আপার ইসোফেজিয়াল স্ফিংটার এবং লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার এই দুটার মধ্যে কোনটা অ্যানাটমিক্যাল স্ফিংটার? আপার এবং লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারের মধ্যে কোনটা অ্যানাটমিক্যাল এবং কোনটা ফিজিওলজিক্যাল? এটার ব্যাখ্যা আমি দিব, আগে আপনারা একটু বলার চেষ্টা করেন যে কোনটা মানে আপার এবং লোয়ার এই দুইটা ইসোফেজিয়াল স্ফিংটারের মধ্যে কোনটা অ্যানাটমিক্যাল এবং কোনটা ফিজিওলজিক্যাল বা ফাংশনাল। এনিওয়ান এটা বলতে পারেন কেউ? আচ্ছা, একজন বলেছেন যে লোয়ার ইসোফেজিয়াল যে স্ফিংটারটা সেটা ফিজিওলজিক্যাল বা ফাংশনাল। আর কেউ কিছু অ্যাড করবেন? আপারটা অ্যানাটমিক্যাল, ওকে। আচ্ছা, তো বেসিক্যালি অ্যান্সারটাই রাইট। লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারটা এটা কোনো অ্যানাটমিক্যাল স্ফিংটার না। এটা বিভিন্ন কারণে মানে ওই জায়গাটার প্রেশারটা বেশি থাকে, যেই কারণে দেখা যায় যে লোয়ার যে পার্টটা সেটা একটা স্ফিংটারিক অ্যাকশন করে, বাট বেসিক্যালি কিন্তু স্ফিংটারের মতো যে কনস্ট্রিকশনটা থাকে সেটা কিন্তু লোয়ারে থাকে না, কিন্তু আপার পার্টে থাকে। আচ্ছা, এখন দেখেন লোয়ার ইসোফেজিয়াল যে স্ফিংটারের জায়গাটা বলা হয় যে মানে যদি কোনো ফরেন বডি বা ফুড পার্টিকেল যদি লজ হয় সাধারণত এই যে এই কনস্ট্রিকশন গুলোর কথা বললাম এই কনস্ট্রিকশন গুলাতে
এই ফুড পার্টিকেল লজ হয়। এখন এই কোশ্চেনটা আপনাকে ক্লিনিক্যালি দিয়ে দিতে পারে, আপনাকে বলে দিতে পারে যে একটা ছোট বাচ্চা সে একটা কয়েন গিলে ফেলছে, সেই কয়েনটা কোন জায়গায় জমা হওয়ার চান্সটা বেশি, এরকম করে আপনাকে একটা কোশ্চেন দিয়ে দিতে পারে। হ্যাঁ, তো এখানে আমাদের মাথায় রাখতে হবে কনস্ট্রিকশন গুলার কথা। ওকে, আচ্ছা তাহলে দেখেন আপার ইসোফেজিয়াল যে স্ফিংটার, যেটাকে আমরা নেট প্রবলেম হচ্ছে, আচ্ছা আমি একটু হাসানকে বলি। আচ্ছা এখন কি ক্লিয়ার? দেখেন তো একটু। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে এখন দেখেন আপার ইসোফেজিয়াল যে স্ফিংটারটা, এইটাতে বেসিক্যালি স্ট্রায়াটেড মাসেল দিয়ে তৈরি। তো আমরা জানি যে যেই জায়গায় স্ট্রায়াটেড মাসেল থাকে সেগুলো কি হয়, সেগুলো সাধারণত ভলান্টারি হয়। মানে আমাদের আপার ইসোফেজিয়াল যে স্ফিংটারটা, এটার অ্যাকশনটা কিন্তু কাইন্ড অফ ভলান্টারি। কিন্তু লোয়ার ইসোফেজিয়াল যে স্ফিংটারগুলা, এগুলোতে বেসিক্যালি ওইরকম ওয়েল ডিফাইন্ড কোনো স্ট্রায়াটেড মাসেল বা কোনো মাসেল থাকে না। হ্যাঁ, এখানে যেটা হয় সেটাতে দেখা যায় কি যে আমরা জানি যে থোরাক্স এবং অ্যাবডোমেন এই দুই জায়গার প্রেশারের একটা পার্থক্য থাকে। ইন্ট্রাথোরাসিক যে প্রেশারটা সেটা থাকে হচ্ছে নেগেটিভ, আবার ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশারটা যেটা সেটা থাকে হচ্ছে পজিটিভ। তো এই দুই প্রেশারের যে তারতম্য এটা, এবং ডায়াফ্রামের আমরা জানি যে ক্রাস থাকে, ক্রাস অফ দ্য ডায়াফ্রাম বা ক্রুরা, এগুলার একটা পুল থাকে বা একটা চাপ দিয়ে রাখে। এই জিনিসগুলার একটা মানে অ্যাডমিক্সচারের কারণে দেখা যায় যে লোয়ার ইসোফেজিয়াল যে স্ফিংটারটা থাকে সেই জায়গায় একটা স্ফিংটারিক অ্যাকশন হয়, যদিও সেখানে অ্যানাটমিক্যালি এমন কোনো মাসেল নাই যেটা স্ফিংটারের মতো কাজ করবে, কিন্তু সেখানে দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে সেখানে ডায়াফ্রামের ক্রুরাগুলা থাকে, এবং আরেকটা জিনিস হচ্ছে সেখানে একটা প্রেশার ডিফারেন্স থাকে। থোরাক্সের ইন্ট্রাথোরাসিক যে নেগেটিভ প্রেশার সেটা, এবং অ্যাবডোমেনের ইন্ট্রা অ্যাবডোমিনাল যে পজিটিভ প্রেশার সেটা, এই দুইটার তারতম্যের কারণে লোয়ার পার্টটা একটা স্ফিংটারিক অ্যাকশন করে। এখন কথা হচ্ছে যে জিনিসটা আমরা অ্যানাটমিক্যালি পাই না সেটা আমরা মেজার কিভাবে করব। সেই জন্য আমরা একটা টেস্ট করি, একটা ইনভেস্টিগেশন, যেটাকে বলা হয় ইসোফেজিয়াল ম্যানোমেট্রি। ইসোফেজিয়াল ম্যানোমেট্রি, এইটা দিয়ে আমরা সাধারণত লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারের এরিয়াতে একটা হাই প্রেশার জোন পাই, একটা হাই প্রেশার জোন পাই। ওকে, আচ্ছা এখন এই যে আমাদের আপার ইসোফেজিয়াল স্ফিংটার বা লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার, কোনটাতে প্রবলেম হলে কি হবে? আচ্ছা যদি এমন হয় যে আপার ইসোফেজিয়াল স্ফিংটারে কোনো একটা ডিসফাংশন দেখা দিল, যেমন অনেক সময় দেখা যায় যে একটা অংশ বাইরের দিকে বা একটা পাউচিং এর মতো হয়ে যায়, যে অংশটাকে আমরা বলি হচ্ছে ফ্যারিঞ্জিয়াল পাউচ। আবার অনেক সময় দেখা যায় ডাইভার্টিকুলাম বা একটা বর্ধিত অংশ দেখা যায়, যেটাকে আমরা বলি জেনকার্স ইসোফেজিয়াল ডাইভার্টিকুলাম। এই জিনিসগুলো আপার ইসোফেজিয়াল স্ফিংটারের যদি কোনো ডিসফাংশন হয় তখন আমরা দেখি। আচ্ছা, আর লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। এখানে যদি কোনো প্রকার উইকনেস হয় বা কোনো ইনঅ্যাপ্রোপ্রিয়েট রিল্যাক্সেশন হয়, তাহলে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে স্টমাকের যে কন্টেন্টগুলো আছে সেগুলো উপরের দিকে ইসোফেগাসে চলে আসে এবং পেশেন্ট একটা বিটার টেস্ট অনুভব করে। এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা জিওআরডি। ওকে, আচ্ছা আবার আরেকটা দেখা যায় আরেকটা কন্ডিশন যেমন অ্যাকালেশিয়া, ওই কন্ডিশনে দেখা যায় যে ইনকমপ্লিট একটা রিল্যাক্সেশন হয়। এই দুইটা প্যাথোফিজিওলজি আমরা পরে বর্ণনা করব। ওকে, আচ্ছা তো যে কোশ্চেনটা আপনাদের করেছিলাম যে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারটা ফিজিওলজিক্যালি একটা হাই প্রেশার জোন কিন্তু অ্যানাটমিক্যালি না, এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা এই ছবিটা খেয়াল করেন, এই ছবিতে হচ্ছে ইসোফেগাসের যে কনস্ট্রিকশন গুলা অ্যাকর্ডিং টু বেলি অ্যান্ড লাভ সেটা সুন্দরভাবে দেওয়া আছে, এবং ইনসিজর টিপ থেকে কোনটা কতটুকু দূরে কোন কনস্ট্রিকশনটা সেটা এখানে দেওয়া আছে। আচ্ছা তো এবার আমরা আসি মানে অ্যানাটমি পোর্শনের মধ্যে হিস্টোলজি একটা ইম্পর্টেন্ট জিনিস। তো হিস্টোলজিক্যালি ইসোফেগাসের লেয়ার হচ্ছে আমরা যেরকম ভাবে ইন্টেস্টাইনাল লেয়ার গুলা পড়ে থাকি এক্স্যাক্টলি ওই রকম। মানে হচ্ছে এখানে মিউকোজা থাকবে, সাবমিউকোজা থাকবে, মাসকুলারিস প্রোপ্রিয়া এবং হচ্ছে অ্যাডভেন্টিশিয়া। ওকে, আচ্ছা এটা লাইনিং এপিথেলিয়ামটা একটু ইম্পর্টেন্ট, এটা হচ্ছে নন কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। নন কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, এটা আমরা একটু মনে রাখি, কারণ একটু পরে দেখবেন যে এই এপিথেলিয়ামটা যদি কোনো কারণে চেঞ্জ হয়ে যায় তখন কি ধরনের ডিজিজ হতে পারে। আচ্ছা
এখন এখানে একটা মজার বিষয় হচ্ছে যে ইসোফেগাসের পুরাটুকু পার্ট কিন্তু একই রকম ভাবে কাজ করে না। ওই যে যেরকম আপার ইসোফেজিয়াল স্ফিংটার স্ট্রায়াটেড মাসেল ছিল, যার কারণে সেটার অ্যাকশনটা কিছুটা ভলান্টারি ছিল, সেরকম আপার থার্ড অফ দ্য ইসোফেগাস এটার যে মাসেলগুলা এগুলা স্ট্রায়াটেড। আবার লোয়ার থার্ডের যে মাসেলগুলা সেগুলা স্মুথ। আর মাঝখানের যে থার্ড, মিডল থার্ড, সেটার মধ্যে একটা মিক্সচার থাকে, স্মুথ এবং স্ট্রায়াটেড দুইটার একটা মিক্সচার থাকে। ওকে, আচ্ছা। তার মানে দেখেন যখন একটা ফুটবলার পাস করবে তখন কিন্তু উপরের অংশটা আমরা কিছুটা হলেও কন্ট্রোল করতে পারি, বিশেষ করে ফ্যারিংস থেকে যখন ইসোফেগাসে যায় ওই পোর্শনটা ভলান্টারি একটা ডিগ্লুটিশন হয়, কিন্তু তার নিচে যখন নেমে আসে তখন কিন্তু ডিগ্লুটিশনের ইনভলান্টারি ফেজটা চলে আসে। ওকে, আচ্ছা। ব্লাড সাপ্লাই আবার এখানেও ডিফারেন্স আছে। আমরা যদি তিনটা ভাগে ভাগ করি, আপার, মিডল এবং লোয়ার, এই তিনটা ভাগের ব্লাড সাপ্লাইটা ডিফারেন্ট। যেমন আপার পার্ট যেটা যেটা কিনা নেকে থাকে আমাদের মেইনলি, সেটার ব্লাড সাপ্লাই গুলো দেখেন নেকের আর্টারি থেকে আসবে। যেমন সুপেরিয়র এবং ইনফেরিয়র থাইরয়েড আর্টারি, থাইরয়েডটা আমরা জানি নেকে থাকে। সো আপার পার্ট যেটা নেকে থাকে সেটার ব্লাড সাপ্লাইটা আসবে নেকের আর্টারি গুলা থেকে। আচ্ছা, এবার মিডল পার্টটা দেখেন, মিডল পার্টটা থাকে হচ্ছে থোরাক্সে। সো এখানে আসবে এমন সব সব ভেসেল যেগুলা থোরাক্সে ব্লাড সাপ্লাই দেয়। যেমন আমরা যদি চিন্তা করি অ্যাওর্টা এবং এটার কিছু ব্রাঞ্চ আছে, প্লাস হচ্ছে যে ব্রঙ্কিয়াল আর্টারিগুলা, দেন হচ্ছে আমরা থোরাক্সে দেখবো যে ইন্টারকোস্টাল কিছু ভেসেল থাকে, সেগুলা থেকে আসবে মিডল পার্টের ব্লাড সাপ্লাই। আর ডিস্টালটা হচ্ছে অ্যাবডোমিনাল পার্ট। সো ডিস্টাল পার্টে এমন সব ভেসেল থেকে আসবে যেগুলা বেসিক্যালি স্টমাককে সাপ্লাই দিত, যেমন লেফট গ্যাস্ট্রিক মেইনলি, প্লাস হচ্ছে ইনফেরিয়র ফেনিক, স্প্লিনিক ভেসেল, এই জিনিসগুলা। ঠিক আছে, ওকে। আচ্ছা, ইসোফেগাসের লোয়ার পার্টের যে ভেনাস ড্রেনেজ, এটার একটা ক্লিনিক্যাল একটা ইম্পর্টেন্স আছে, কেউ বলতে পারেন? ইসোফেগাসের লোয়ার পার্টে যে ভেনাস ড্রেনেজ গুলা, সেগুলার একটা ইম্পর্টেন্স আছে, সেখানে একটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটে। কেউ বলতে পারেন এখানে কি ঘটে? একটু অ্যান্সার করেন তো দেখি। একদম আমাদের ফার্স্ট সেকেন্ড ইয়ারে কোশ্চেন এটা। ওকে, ওকে, আপনারা ভেরি গুড, সবাই এটা অ্যান্সার করতে পেরেছেন, ইসোফেজিয়াল ভ্যারিসেস। আচ্ছা, এটা আমরা কোন কন্ডিশনে পাই বলেন তো দেখি, এক কথায় বলেন, কোন কন্ডিশনে আমরা ইসোফেজিয়াল ভ্যারিসেস গুলা পাই? মানে ডিজিজটাকে আমরা কি বলি, কোন ডিজিজে আমরা পাই? আচ্ছা, বেসিক্যালি যেটা হয় যে ইসোফেগাসের লোয়ার যে পার্টটা, সেখানে একটা অ্যানাস্টোমোসিস হয়, যেটাকে আমরা বলি কি পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস। মানে এখানে কিছু অংশ, কিছু ব্লাড সাপ্লাই আসে হচ্ছে পোর্টাল ভেসেল থেকে, আর কিছু ব্লাড সাপ্লাই আসে হচ্ছে সিস্টেমিক পার্ট থেকে। ওকে, তো এই দুইটা অ্যানাস্টোমোসিসের কারণে দেখা যায় যে সেই জায়গায় যদি কোনো কারণে কোনো অবস্ট্রাকশন হয়, তখন ভেনাস যে ভেইনগুলা যেগুলা সেগুলা ডাইলেটেড হয়ে যায়। হ্যাঁ, একজন বলেছেন পোর্টাল অবস্ট্রাকশন যদি হয়, হ্যাঁ, ডাইলেটেড হয়ে যায়। এবং এই কন্ডিশনটা আমরা কমনলি পাই হচ্ছে সিএলডি তে। হ্যাঁ, পোর্টাল হাইপারটেনশন, এক্স্যাক্টলি। সিএলডি তে আমরা এই কন্ডিশনটা, একজন এটাও অ্যান্সার করতে পেরেছেন, সিএলডি তে আমরা এই কন্ডিশনটা পেয়ে থাকি। যার কারণে দেখা যায় যে ওই জায়গাগুলার ভেনাস ভেইন যেগুলা থাকে সেগুলা খুব মানে কি বলে ওটাকে, মানে এনগর্জড হয়ে যাওয়া, মানে একদম বড় বড় হয়ে যাওয়া, ফুলে যাওয়া। হ্যাঁ, যার ফলশ্রুতিতে কি হয়, ওই জায়গাগুলার ভেইন গুলা ফেটে অনেক সময় ব্লাড আসে, যে যে কন্ডিশনটাকে আমরা বলি হচ্ছে হেমাটেমেসিস। রোগীর বমির সাথে ব্লাড আসবে, হ্যাঁ, হেমাটেমেসিস ডেভেলপ করে। আবার ম্যালেনা ডেভেলপ করতে পারে ওই জায়গার ব্লাডের কারণে। তো এটা আসলে খুবই ফাটাল একটা কন্ডিশন, যেটা আমরা সিএলডি তে একটা কমপ্লিকেশন হিসেবে পেয়ে থাকি। ওকে, তাহলে আমরা দেখে নেই, দেখেন এখানে কি কি ভেইনের মধ্যে এই কমিউনিকেশনটা হয়। আচ্ছা দেখেন, ইসোফেজিয়াল ভেইন এবং হচ্ছে লেফট গ্যাস্ট্রিক ভেইন, এই দুইটা মিলায় পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস ফর্ম করে। আচ্ছা, ইনভেস্টিগেশন এগুলো আপনারা ইন জেনারেল পড়ার দরকার নেই, আপনারা ডিজিজ যখন পড়বেন ওই ডিজিজ স্পেসিফিক কি ইনভেস্টিগেশন আমরা করব সেগুলো জানবো। এখানে জাস্ট নামগুলো জেনে রাখেন।
আচ্ছা, এখানে একটা কথা আপনারা প্রায়ই পড়বেন, দেখেন HRM, এটার আপনারা অ্যাব্রিভিয়েশনটা জেনে নেন, এটা হচ্ছে হাই রিজলিউশন ম্যানোমেট্রি। একটু পরে এই কথাটা আপনাদের লাগবে, তো এটার ফুল ফর্মটা সব জায়গায় লিখবে না, HRM লিখবে। তো আপনারা এটার ফুল ফর্মটা জেনে রাখেন, এটা হচ্ছে হাই রিজলিউশন ম্যানোমেট্রি। এবার আমরা চলে আসি আমাদের প্যাথোলজিক্যাল কন্ডিশন, যেটা আমরা গ্রিন দিয়ে মার্ক করি আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এটার সাথে আমরা কম বেশি সবাই কিন্তু পরিচিত, তাই না? আমরা কম বেশি অনেকেই সাফারারও এটার। আচ্ছা, এটাতে বেসিক প্যাথোফিজিওলজিটা কি? আচ্ছা, রিগার্জিটেশন এবং হচ্ছে আমরা যেটা বলি রিফ্লাক্স, দুইটা কিন্তু সেম জিনিস না। রিগার্জিটেশন মানে কিন্তু আরো নিচের কন্টেন্টও উপরের দিকে চলে আসতে পারে, মানে স্টমাকের কন্টেন্ট গুলা। সরি, রিগার্জিটেশন মানে হচ্ছে ইসোফেগাসের কন্টেন্টটা যদি উপরের দিকে চলে আসে, আর রিফ্লাক্স মানে হচ্ছে আরো নিচে স্টমাক বা তার চেয়ে নিচের কন্টেন্ট গুলা যদি আমাদের ইসোফেগাস বা মাউথে চলে আসে। তো এখন রিফ্লাক্স বলতে আমরা এখানে মেইনলি যেটা বুঝবো সেটা হচ্ছে স্টমাকের যে অ্যাসিডিক কন্টেন্ট গুলো আছে সেগুলা উপরের দিকে চলে আসবে। আচ্ছা, এখন সেগুলো যদি উপরের দিকে চলে আসে, পেশেন্টের প্রথম কমপ্লেন্টেই থাকবে যে সে একটা বিটার টেস্ট অনুভব করছে, তার টাঙের পিছনের দিকে সে একটা বিটার টেস্ট অনুভব করছে। আচ্ছা, এখন এই জিনিসটা কেন হয়? একটা কারণ অলরেডি আমরা জানি যে একটা প্রেশার ডিফারেন্স ছিল থোরাসিক এবং অ্যাবডোমিনাল। আচ্ছা, আরেকটা কারণ যেটা সেটা হচ্ছে যে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারে যদি কোনো ফিজিওলজিক্যাল প্রবলেম থাকে। নর্মালি যেটা হয় যে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারটা কি হয়, আমরা যখন খাবার খাই উপর থেকে, তখন আপার ইসোফেজিয়াল স্ফিংটারের বিভিন্ন কন্ট্রাকশনের মাধ্যমে খাবারটা আস্তে আস্তে ইসোফেগাস দিয়ে নিচে নেমে আসে। সেটা কিন্তু কিছুটা গ্র্যাভিটির মানে প্রভাবেও থাকে। তো যখন এটা নিচে নামতে থাকে তখন যেটা হয়, লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার খাবারটাকে ইজিলি আমাদের গ্যাস্ট্রিক ফান্ডাসে পাস করার জন্য ফিজিওলজিক্যালি রিল্যাক্স করে। কারণ কনস্ট্রিকশন হলে তো হবে না, রিল্যাক্স করতে হবে খাবার নিচে যাওয়ার জন্য। সো যে কোনো একটা মিলের পরে সে কি করে, সে রিল্যাক্স হয়ে খাবারটাকে নিচের দিকে পাস করে এবং খাবারের সাথে যে মানে আমাদের এয়ারগুলা মিশ্রিত থাকে সেই এয়ারগুলাকে বের করে দেয়। তো তার মানে এই যে কন্ডিশনটা, একটা ট্রানজিয়েন্ট একটা রিল্যাক্সেশন হচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে ট্রানজিয়েন্ট একটা ফিজিওলজিক্যাল রিল্যাক্সেশন। ওকে। আচ্ছা, এখন যদি কোনো কারণে এমন হয় যে এই জায়গাটায় কোনো একটা সমস্যা ডেভেলপ করলো, কোনো কারণে এই যে রিল্যাক্সেশনটা এটা বেশি বেশি সময় পর্যন্ত স্টে করলো, তখন দেখা যায় যে এই যে ভিতরের কন্টেন্টগুলা এগুলো উপরের দিকে চলে আসে। এবং এটার সাথে আমাদের অনেক হ্যাবিটও দায়ী। যেমন দেখা যায় কি, অনেকে খাওয়া দাওয়া করার সাথে সাথে শুয়ে পড়ে, ঘুমায় পড়ে। তো তখন কিন্তু দেখা যায় গ্র্যাভিটির যে টানটা সেটা ঠিক মতো কাজ করে না। আবার অনেকে দেখা যায় খুব ভাজা পোড়া জাতীয় খাবার খায়, সেগুলা কি করে, সেগুলা স্টমাকের যে ফান্ডাস রিজিয়নটা থাকে সেখানে একটা অয়েলের লেয়ার তৈরি করে, যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাসিড পকেট। অ্যাসিড পকেট বলি আমরা। হ্যাঁ, যে অংশটার গ্যাস্ট্রিক অ্যাসিড গুলা আনবাফার্ড অবস্থায় থাকে। আমরা জানি যে যে কোনো একটা মিলের পরে স্টমাক থেকে প্রচুর পরিমাণে এইচসিএল সিক্রেশন হয়। তো যে কোনো একটা ভারী মিল যখন আমরা খাবো তখন এই এইচসিএলটা অনেক বেড়ে যায়। তো এই এইচসিএলটা তখন বাফার্ড অবস্থায় থাকে না, ঠিক আছে, আনবাফার্ড একটা পকেটের মতো জমা হয়ে যায় প্রক্সিমাল স্টমাক বা ফান্ডাস অফ দ্য স্টমাক, যেই জিনিসটা পরবর্তীতে রিফ্লাক্স ঘটাতে পারে। আচ্ছা, এটার আরেকটা রিস্ক ফ্যাক্টর হচ্ছে সেন্ট্রাল ওবেসিটি, এটা আমরা মনে রাখি, সেন্ট্রাল ওবেসিটি। আচ্ছা, এখন দেখেন এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে এইচ পাইলোরি এইটা কিন্তু জিওআরডির ক্ষেত্রে প্রোটেক্টিভ বা প্রিভেন্টিভ রোল প্লে করে। এটা খুবই আনকমন একটা বিষয়। এইচ পাইলোরি আর যাই করুক না কেন সে জিওআরডি করে না। ওকে। আচ্ছা, আপনারা আমাকে এইচ পাইলোরি রিলেটেড কয়েকটা কমপ্লিকেশন বলতে পারেন, কন্ডিশন স্টমাকের? কালকে আমরা পড়বো, এর পরের ক্লাসে আমরা পড়বো যদিও। এইচ পাইলোরি স্টমাকের কি কি ঝামেলা করে বলেন কেউ, কি কি ডিজিজ করে? কারো যদি জানা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। ওকে, এইচ পাইলোরি ইনডিউসড স্টমাকের কি কি ডিজিজ হয়? আচ্ছা, এইটার সাথে রিলেটেড খুব ইম্পর্টেন্ট একটা কন্ডিশন হচ্ছে হায়াটাস হার্নিয়া। এখন এই হায়াটাস হার্নিয়া জিনিসটা কি? আচ্ছা, আমরা জানি যে আমাদের ডায়াফ্রামের একটা ওপেনিং দিয়ে ইসোফেগাস কিন্তু পাস করে। তো কোনো কারণে যদি ওই যে ফ্রেনো ইসোফেজিয়াল কিছু লিগামেন্ট, যেই লিগামেন্টগুলো ওই জায়গাটায় স্ট্রেংথ দিত, সেগুলো যদি কোনো কারণে উইক হয়ে যায়, তাহলে দেখা যায় কি যে ক্রুরাল যে ওপেনিংটা ছিল ডায়াফ্রামের, ক্রুরাল ওপেনিং, সেটা একটু ওয়াইডেন হয়ে যায়। তো একটা গ্যাপ যখন ওয়াইডেন হয়ে যাবে, যেই জায়গা দিয়ে শুধুমাত্র ইসোফেগাস যাওয়ার কথা ছিল, সেই জায়গাটার গ্যাপটা যদি কোনো কারণে বেড়ে যায়, তখন কি হবে, তখন ভিতরের যে কন্টেন্ট গুলা ছিল অ্যাবডোমেনের, সেগুলা উপরের দিকে চলে আসাটা ইজি হয় বা হার্নিয়েশন করাটা ইজি হয়। তো এই ঘটনাটাকে যেহেতু ডায়াফ্রাগমেটিক একটা হায়াটাস দিয়ে এই হার্নিয়াটা ঘটছে, সো এই জন্য আমরা এই ঘটনাটাকে বলি হায়াটাস হার্নিয়া, যেটা কিনা খুব জিওআরডির সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে। আমরা এখানে এটুকুই জানবো। ওকে। আচ্ছা,
আচ্ছা, একজন অ্যান্সার করেছেন পিওডি, লিম্ফোমা, গ্যাস্ট্রিক কার্সিনোমা। এক্স্যাক্টলি এই কন্ডিশনগুলাই আমাদের এইচ পাইলোরি অ্যাসোসিয়েটেড। আচ্ছা, এখন পেশেন্ট কিভাবে আসবে? একটা কন্ডিশন আমরা সবাই বলেছি যে পেশেন্টের একটা হার্টবার্ন থাকবে। হার্টবার্ন মানে হচ্ছে একটা বার্নিং সেন্সেশন থাকবে জাস্ট বিহাইন্ড দ্য স্টারনাম। পেশেন্ট বলবে যে আমার বুক জ্বালা করতেছে, এরকম একটা। হ্যাঁ, আচ্ছা। দেন হচ্ছে রিগার্জিটেশন, মানে পেশেন্ট নিজেই বলবে যে আমার মুখের ভিতরে একটা অ্যাসিডিক একটা কেমন জানি একটা বাজে জিনিস, বাজে খাবারের মতো একটা ঢেকুর উঠতেছে বা একটা অ্যাসিডিক কন্টেন্ট আসতেছে, এরকম বলবে। কিছু কিছু পেইন আপনার পেশেন্ট আপনার কাছে বলবে যে আমার পেটে ব্যথা, ইপিগ্যাস্ট্রিক পেইন সে দেখাবে। আবার এগুলা হচ্ছে সব ইসোফেজিয়াল সিমটম। কিছু আছে যেগুলাকে আমরা বলি এক্সট্রা ইসোফেজিয়াল সিমটম, মানে ইসোফেগাস ছাড়াও অন্যান্য জায়গার কি কি হতে পারে। এর মধ্যে দেখা যায় কি যে যদি কোনো কারণে ওই অ্যাসিডিক কন্টেন্টটা উপরের দিকে এসে সে সরাসরি যদি এমন হয় যে সে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে চলে গেল, মানে মাউথে না এসে রেসপিরেটরি ট্র্যাক্টে চলে গেল, তখন কি হবে? অ্যাসিডিক কন্টেন্ট গুলা সেখানে গিয়ে একটা ইরিটেশন করবে। ইরিটেশনের কারণে সেখানে ক্রনিক কাফ হবে, ল্যারিনজাইটিস হবে, অ্যাজমা বা হচ্ছে উপরের দিকে মুখে যখন চলে আসে তখন ডেন্টাল ইরোশন, এই ঘটনাগুলা ঘটতে পারে। এখন সিমটম গুলা কিন্তু সবসময় একই রকম থাকবে না। খুব স্বাভাবিক, যখন আমরা খাবার খাবো তখন অ্যাসিড সিক্রেশন বাড়বে, বিশেষ করে ফুল মিল রাতের খাবারটা বা দুপুরের খাবারটা, তখন কি হয়? তখন এই সিমটম গুলা প্রভোক্ট হয়। আচ্ছা, আবার যদি আমার এমন সব খাবার খাই যেমন অয়েলি ফুড বা স্পাইসি ফুড, যেগুলো কিনা অনেকক্ষণ ধরে স্টমাকে থেকে যায়, সহজে এমটি হয় না, তখন কি হবে? তখনও বেশি বেশি অ্যাসিড সিক্রেশনের কারণে সিমটম গুলা প্রভোক্ট হবে। আবার অনেক সময় ইন্টেন্সিভ এক্সারসাইজের কারণে এটা হতে পারে, যেহেতু ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশারটা বেড়ে যায় তখন। আবার অনেক পেশেন্ট ওই যে নকটার্নাল সিমটম কমপ্লেন করবে, যেটা আগেই বললাম, গ্র্যাভিটেশনাল ইফেক্ট, যদি সুপাইন শুয়ে থাকে তার সিমটম গুলা অ্যাগ্রেভেট করবে। ওকে, আচ্ছা। এখন আমরা ডায়াগনোসিস কিভাবে করব? মজার ব্যাপার হচ্ছে এটা এমন একটা ডিজিজ যেখানে আপনি ট্রিটমেন্ট দিয়ে ডায়াগনোসিস করবেন। সেটা কিরকম? আপনি পেশেন্টের কমপ্লেন শুনে সাথে সাথে আপনি পেশেন্টকে পিপিআই দিয়ে দিবেন। এম্পারিক্যালি আমরা বলি যে যখন ডায়াগনোসিস কনফার্ম করার আগে আমরা ট্রিটমেন্ট দেই, আমরা বলি কি এম্পারিক্যাল থেরাপি। তো আপনি পেশেন্টের ডায়াগনোসিস বা আপনি পেশেন্টের ক্লিনিক্যাল ফিচারগুলা শোনার সাথে সাথে আপনি পেশেন্টকে এম্পারিক্যালি একটা পিপিআই দিবেন বা প্রোটন পাম্প ইনহিবিটর দিবেন। দেখা যায় কি যে এটা তো যদি কাজ হয়, আপনি ডায়াগনোসিস কনফার্ম করে ফেললেন যে পেশেন্টের পেপটিক আলসার, পেশেন্টের জিওআরডি। ওকে, আচ্ছা। এখন কথা হচ্ছে যে যদি এমন হয় যে সরি, এখন যেটা হয় যে এর বাইরেও আপনি কি কি করতে পারেন, বা অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে আপনি পেশেন্টকে পিপিআই দিলেন, তারপরও পেশেন্ট ভালো হচ্ছে না, তখন আপনি কি করবেন? তখন আপনি দুইটা জিনিস করতে পারেন। আচ্ছা, স্ক্রিনটা মনে হয় চলে গিয়েছিল, এখন আবার আশা করা যায় দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা। তো যেটা বলছিলাম যে যদি এমন হয় যে আমরা পেশেন্টকে পিপিআই দেওয়ার পরও পেশেন্ট রেসপন্ড করলো না, অথবা পেশেন্টের সিমটম গুলা রয়ে গেল, তখন আমরা কি করব? তখন আমরা দুইটা জিনিস করতে পারি। একটা হচ্ছে ইসোফেজিয়াল ম্যানোমেট্রি করতে পারি, যেটা দিয়ে আমরা লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারের প্রেশারটা মেজার করি। আর একটা হচ্ছে আমরা অ্যাম্বুলেটরি পিএইচ রেকর্ডিং করতে পারি, যেটা দিয়ে আমরা
আমাদের ইসোফেগাসের যে কন্টেন্টটা এটা অ্যাসিডিক কিনা সেটা বুঝতে পারি। ওকে। আচ্ছা, এর বাইরে আমরা কি করতে পারি? এর বাইরে খুব ইম্পর্টেন্ট একটা ম্যানেজমেন্ট হচ্ছে পেশেন্টের লাইফস্টাইল মডিফিকেশন। তো এটার অনেকগুলা কথা আমি অলরেডি বলে ফেলছি, আপনারা বাকিটুকু একটু রিডিং দিবেন। যেমন পেশেন্টকে আমরা বলবো কি খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনগুলা খাবে, কোনগুলা খাবে না, একটা হেলদি ডায়েট মেনটেন করতে বলবো, ওভার ইটিংটা অ্যাভয়েড
আচ্ছা, এখন বোধহয় ঠিক হয়েছে। আমি দেখি হাসানকে বলছি যেন লাইভের সময়টাতে স্টে করে। বারবার আসলে অফ হয়ে যাচ্ছে, যেটা আমি নিজেও জানি না, বা পড়ানোর সময় আসলে টের পাওয়া যায় না যে কখন স্ক্রিনটা অফ হয়ে গেছে। আমি ওকে বলে রাখছি যেন সলভ করতে পারে। ওকে, সলভ করছে। আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে লাইফস্টাইল মডিফিকেশন এবং আরেকটা যেটা বললাম যে সিম্পল কিছু মেডিকেশন, যেমন সেলফ মেডিকেশন হিসেবে যেগুলো ইউজ করা হয়, যেমন অ্যান্টাসিড, তারপর হচ্ছে অ্যান্টাসিড অ্যালজিনেট যে একটা কম্বিনেশন, দেন হচ্ছে আমাদের কিছু H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট আছে, এই জিনিসগুলা। বাট সবচেয়ে ইফেক্টিভ যদি কোনো ট্রিটমেন্টের কথা আমরা বলি, সেটা হবে হচ্ছে পিপিআই। আর এই বক্সটা আপনারা একটু রিডিং দিবেন, এখানে জাস্ট আগে এতক্ষণ যা যা বললাম সেগুলারই একটা সামারাইজ করে লেখা। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন দেখেন যে আমরা তো পিপিআই লাইফস্টাইল মডিফিকেশনের কথা বললাম, দেন হচ্ছে আমরা কি কি মেডিকেশন ইউজ করতে পারি সেগুলো বললাম। এখন কথা হচ্ছে কখন সার্জারি লাগতে পারে। খুব রেয়ার যে সার্জারি লাগে এ ধরনের পেশেন্টের, বাট যদি এমন হয় যে আপনি মেডিকেল ট্রিটমেন্ট করার পরও সিমটমগুলো রয়ে যাচ্ছে, অথবা যদি এমন হয় যে পেশেন্ট লং টার্ম মেডিকেল থেরাপিটা নিতে পারছে না, অথবা যদি এমন হয় যে আপনি মেডিকেশন দেওয়ার পরও বা পিপিআই ইউজ করার পরও পেশেন্টের রিগার্জিটেশন থেকেই যাচ্ছে, অথবা যদি এমন হয় যে এই জিওআরডির সাথে পেশেন্টের অ্যাসোসিয়েটেড একটা লার্জ হায়াটাস হার্নিয়া আছে, অথবা যদি এমন হয় যে এই জিওআরডির কিছু কমপ্লিকেশন ডেভেলপ করে গেল, অথবা পেশেন্টের যদি এক্সট্রা ইসোফেজিয়াল যে সিমটমগুলা, যেমন কি কি বলেছিলাম, ক্রনিক কাফ বা ল্যারিনজাইটিস, এই জিনিসগুলা যদি থাকে, তাহলে আমরা পেশেন্টের সার্জারির ইন্ডিকেশন মনে করব। এর বাইরে আমাদের এটা সম্পর্কে খুব বেশি ডিটেলস পড়ার দরকার নাই, জাস্ট কখন কখন সার্জারি লাগতে পারে এটুকু জানলে আমাদের জন্য এনাফ। আচ্ছা, এবার আমরা যে হায়াটাস হার্নিয়ার কথা বলছিলাম, এটা একটু ডিটেলস পড়বো কারণ এটা একটু ইম্পর্টেন্ট টপিক। সো এটা আমরা একটু ডিটেলস দেখি। তো হায়াটাস হার্নিয়াটাকে আমরা কয়েকটা কয়েকটা ভাগে ভাগ করি, মেইনলি 4টা ভাগে। এর মধ্যে সবচেয়ে কমন যেটা, সেটা হচ্ছে স্লাইডিং হার্নিয়া বা টাইপ 1, যেটা কিনা 85 থেকে 95% ক্ষেত্রেই আমরা পাই। এখানে যেটা হয়, ধরেন এটা হচ্ছে ওপেনিংটা, এই ওপেনিং দিয়ে ইসোফেগো গ্যাস্ট্রিক যে জাংশনটা, সেটা হার্নিয়েশন হয়ে আসে। আবার বাফারিং হচ্ছে, ইস। আচ্ছা, আমি একটু হাসানকে মেনশন করি, ও মনে হয় লাইভ আমাদের সাথে কানেক্টেড আছে। ওকে, আচ্ছা, এখন যেটা হয় যে হায়াটাস ও আচ্ছা, ঠিক আছে না, আচ্ছা, ওকে। এখন যেটা হয় যে হায়াটাস হার্নিয়া, যেখানে দেখা যায় কি যে এই যে ইসোফেগাসের যে হায়াটাসটা ডায়াফ্রামে, সেখান দিয়ে যদি এমন হয় যে ইসোফেগো গ্যাস্ট্রিক যে জাংশনটা, মানে যে জায়গাটা ইসোফেগাস শেষ এবং গ্যাস্ট্রিক শুরু, এই যে জাংশনটা, এই অংশটা যদি হার্নিয়েশন হয়ে উপরের দিকে চলে আসে, এটাকে আমরা বলবো হচ্ছে স্লাইডিং হার্নিয়া। ছবিটা আমরা যদি দেখি, দেখেন এ নাম্বার ছবিটা, এটা হচ্ছে স্লাইডিং হায়াটাস হার্নিয়া। এই যে দেখেন, এটা হচ্ছে ইসোফেগাস, এটা হচ্ছে স্টমাকের ফান্ডাস শুরু হচ্ছে, এই যে এই জিনিসটা জাংশনটা, এইটা হার্নিয়েশন হয়ে বের হয়ে আসছে, এটাকে আমরা বলছি স্লাইডিং হার্নিয়া। এটা সবচেয়ে কমন ভ্যারাইটি। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে ট্রু প্যারা ইসোফেজিয়াল বা রোলিং হার্নিয়া। এটাকে আমরা বলছিলাম স্লাইডিং, এরপর এটা হচ্ছে রোলিং বা টাইপ 2। এখানে যেটা হয়, এখানে হচ্ছে যে স্টমাকটা ইসোফেগাস ছাড়া আরেকটা পাশ দিয়ে বের হয়ে চলে আসে, যেখানে ইসোফেগো গ্যাস্ট্রিক জাংশনটা নর্মাল থাকে, কিন্তু স্টমাকের অন্য একটা অংশ বের হয়ে চলে আসে। ছবিতে যদি আমরা দেখে, দেখেন এই যে এটা ইসোফেগাস, এটা হচ্ছে ইসোফেগো গ্যাস্ট্রিক যে জাংশনটা, এটা কিন্তু দেখেন উপরের দিকে চলে আসে নাই, চলে আসছে কোনটা দেখেন, স্টমাকের অন্য একটা পার্ট বের হয়ে আসলো, কার পাশাপাশি, ইসোফেগাসের পাশাপাশি। এই জন্য এটাকে আমরা বলছি কি, এই জন্য এটাকে আমরা বলছি প্যারা ইসোফেজিয়াল বা হচ্ছে প্যারা ইসোফেজিয়াল বা রোলিং হার্নিয়া, অন্য একটা অংশ পাশ দিয়ে চলে আসছে। ওকে, আচ্ছা, 3 নাম্বার যে কন্ডিশনটা, 3 নাম্বার কন্ডিশনে দেখা যায় কি যে 1 আর 2 যে টাইপ, এই দুইটার একটা মিক্সচার হয়, কমন মিক্সড
স্লাইডিং এবং প্যারাইসোফেজিয়াল। তাহলে খেয়াল করেন এখানে দেখেন জাংশনটাও বের হয়ে আসছে, আবার স্টমাকের একটা পার্টও বের হয়ে আসছে। মানে এই যে 3 নাম্বার যে ভ্যারাইটিটা, এটা হচ্ছে ভ্যারাইটি 1 প্লাস ভ্যারাইটি 2, এই দুইটার একটা কম্বিনেশন। আচ্ছা 4 নাম্বার যেটা, সেটা খুবই রেয়ার, এটা একদম মানে উদ্ভট একটা ঘটনা ঘটে। এখানে দেখা যায় কি যে স্টমাক ছাড়া অ্যাবডোমেনের অন্য কোনো ভিসেরা চলে আসে, যেমন ইন্টেস্টাইন আসতে পারে, লার্জ ইন্টেস্টাইন। ছবিতে দেখেন, এই যে দেখেন কোলন চলে আসছে এখানে, হ্যাঁ, এটাকে আমরা বলতেছি জায়ান্ট একটা হায়াটাস হার্নিয়া, যেখানে স্টমাক তার নিজের পজিশনেই আসছে কিন্তু ইন্টেস্টাইনের অন্য একটা পার্ট উপরের দিকে চলে আসছে। ওকে, আচ্ছা, তাহলে এই 4টা হচ্ছে আমাদের হায়াটাস হার্নিয়ার বিভিন্ন ক্লাসিফিকেশন। এই বক্সটা আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা, এবার আরেকটা জিনিস খেয়াল করেন, এই ছবিটা ইন্টারেস্টিং। দেখেন চেস্ট রেডিওগ্রাফি আমরা একটা গ্যাস্ট্রিক বাবল দেখতে পাচ্ছি লোয়ার মিডিয়াস্টাইনাম, এই যে এই জায়গাটায়। এটা খুব ইন্টারেস্টিং কেন? কারণ দেখেন হার্টের পিছনে একটা গ্যাস শ্যাডো যেটা নর্মালি থাকে না, তার মানে এই জায়গাটায় বাওয়েলের একটা পার্ট চলে গেছে, যেই কারণে আমরা মিডিয়াস্টিনামের ভিতরে ইন্টেস্টাইনের মতো একটা এয়ার ফ্লুইড লেভেল বা একটা গ্যাস শ্যাডো দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার আমরা আসি একটা ইম্পর্টেন্ট কন্ডিশন, যেটাকে আমরা বলি হচ্ছে ব্যারেটস ইসোফেগাস। আচ্ছা, ব্যারেটস ইসোফেগাস জিনিসটা কি কেউ বলতে পারেন? খুব সহজ, আমরা কিন্তু প্যাথোলজিতে এই কন্ডিশনটা পড়ে আসি, এবং এই কন্ডিশনটা বেসিক্যালি আপনারা এক কথায় জাস্ট বলেন যে এটা কি ধরনের কন্ডিশন। মানে প্যাথোলজিক্যালি যদি আমরা ক্লাসিফাই করি, আমরা বলি যে এখানকার যে আমাদের যে ইসোফেগাসের স্কোয়ামাস এপিথেলিয়াম গুলা ছিল, সেগুলা কলামনার এপিথেলিয়াম দিয়ে রিপ্লেসড হয়। তো এই ঘটনাটাকে কি বলে? আমরা যদি প্যাথোলজির ভাষায় বলি, ইন্টেস্টাইনের যে এপিথেলিয়াম বা কলামনার এপিথেলিয়াম, সেটা রিপ্লেস করে কাকে? সোফেগাসের যে স্কোয়ামাস এপিথেলিয়াম ছিল সেটাকে। তার মানে আমরা বলতে পারি যে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম অফ দ্য ইসোফেগাস ইজ রিপ্লেসড বাই দ্য ইন্টেস্টাইনাল কলামনার এপিথেলিয়াম। এবং এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে মেটাপ্লাসিয়া। একজন অ্যান্সার করতে পেরেছেন, মেটাপ্লাসিয়া আমরা বলি প্যাথোলজির ভাষায়। আচ্ছা, এখন এই মেটাপ্লাসিয়ার এটা সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে যে যখন এরকম একটা জায়গায় এই যে দেখেন এই যে মেটাপ্লাসিয়া হচ্ছে, তখন সেই জায়গায় কিন্তু ক্যান্সার হওয়ার রিস্ক অনেক বেশি হয়ে যায়। এবং দেখেন প্রথমত হচ্ছে যে এটা একটা প্রোটেক্টিভ মেকানিজম। কিসের প্রোটেকশন? আমাদের যে জিওআরডি, যেখানে কিনা অ্যাসিড রিফ্লাক্স হয়, তো অ্যাসিড কার কন্টেন্ট? অ্যাসিড হচ্ছে আমাদের স্টমাক বা ইন্টেস্টাইনের নর্মাল কন্টেন্ট। তো যখন এমন হয় যে ইসোফেগাসের উপরে বারবার করে এই অ্যাসিডটা চলে আসতেছে, তখন ইসোফেগাসের যে এপিথেলিয়ামটা ছিল স্কোয়ামাস এপিথেলিয়াম, সে তো এরকম অ্যাসিডের মধ্যে সার্ভাইভ করে অভ্যস্ত না। তো সে কি করে? সে হচ্ছে সার্ভাইভাল মেকানিজমের কারণে নিজেকে আস্তে আস্তে করে স্টমাক বা ইন্টেস্টাইনের মতো করে তৈরি করে, মানে সে রূপান্তরিত করে বা অভিযোজন করে। তো এই যে অভিযোজন করে, এটা কেন? এটা তার টিকে থাকার পারপাসে। তো এই টিকে থাকার জন্য সে অভিযোজন করে নিজেকে কলামনার হিসেবে তৈরি করে। তো মনে হতে পারে যেটা তো ভালো, সে নিজের সার্ভাইভাল মেকানিজম করছে, বাট সমস্যা কি? সমস্যা হচ্ছে এটা একটা মেটাপ্লাস্টিক কন্ডিশন, যেটা কিনা পরবর্তীতে ম্যালিগনেন্সি করতে পারে। এখন আমাকে বলেন তো তাইলে এখানে কি ধরনের ম্যালিগনেন্সি হবে? যেখানে এরকম একটা ব্যারেট ইসোফেগাস ডেভেলপ করলো, সেখানে কোন ধরনের ক্যান্সার হওয়ার রিস্ক বেশি থাকবে? একটু চিন্তা করে বলেন। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন এই যে ছবিটাতে দেখেন স্কোয়ামাস, এই উপরের অংশে স্কোয়ামাস আর নিচের অংশে কলামনার। তাহলে বলেন তো কি ধরনের কার্সিনোমা এখানে ডেভেলপ করতে পারে? আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এখানকার মেইন ক্রাইটেরিয়া কি? মেইন ক্রাইটেরিয়া হচ্ছে যে আমরা যদি এই জায়গাটা এক্সামিন করি, তাহলে এই যে বর্ডার লাইনটা আমরা পাবো, স্কোয়ামো কলামনার একটা জাংশন আমরা এখানে পাবো। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা যদি ওই জায়গার কোনো একটা বায়োপসি নেই, তাহলে আমরা শুধুমাত্র যে ইন্টেস্টাইনাল মেটাপ্লাসিয়া পাবো সেটাই না, ওই জায়গায় আমরা গবলেট সেল পাবো, যেটা কিনা একদম টিপিক্যাল ইন্টেস্টাইনের সেলগুলার একটা ফিচার। আমরা জানি যে গবলেট সেল যেগুলা কিনা মিউকাস সিক্রেশন করে, এটা আমরা একদম সোললি পাই হচ্ছে ইন্টেস্টাইনে, আর কোথাও কিন্তু আমরা পাই না। তো আমরা যখন গবলেট সেল পেয়ে যাব, তখন আমাদের ডায়াগনোসিস কিন্তু মোটামুটি কনফার্ম। তবে আগের বইগুলোতে বলা হয় যে এটা একটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, বাট নতুন এডিশনে বলে দিছে যে এটা কন্ট্রোভার্সিয়াল, মানে আমরা পেতেও পারি নাও পেতে পারি। বাট আগের বইগুলোতে বলা ছিল যে এটা একটা খুব ইম্পর্টেন্ট বা একটা হলমার্ক ক্রাইটেরিয়া। তো যেহেতু এখনো নতুন বইটা অনেকেই হয়তো মানে জানা থাকবে না, বা অনেকেই আগের কোশ্চেনগুলো রিপিট করবেন, সো আমরা এটাকে কিন্তু একটা হলমার্ক হিসেবেই জানবো, প্রেজেন্স অফ গবলেট সেল। ওকে, আচ্ছা, এটা এসবি এর জন্য ইম্পর্টেন্ট।
আচ্ছা, এখন দেখেন যদি একটা পেশেন্টের ব্যারেট ইসোফেগাস থাকে, আমরা কলামনার মেটাপ্লাসিয়া হয়ে অ্যাডিনোকার্সিনোমা, সবাই অ্যান্সার করতে পেরেছেন, থ্যাংক ইউ। আচ্ছা, অ্যাডিনোকার্সিনোমা হওয়ার রিস্কটা বেশি থাকে। আর নর্মালি যদি আমরা ইসোফেগাসের ম্যালিগনেন্সি চিন্তা করি, সেটা হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। কিন্তু যদি এখানে ব্যারেট ইসোফেগাস ডেভেলপ করে বা মেটাপ্লাসিয়া ডেভেলপ করে, সেখানে কলামনার মানে অ্যাডিনোকার্সিনোমা হওয়ার চান্সটা বেশি হবে। আচ্ছা, এবারে আমরা আসি হচ্ছে স্ক্রিনিং এবং সার্ভেলেন্স। যদি একটা পেশেন্টের ব্যারেট ইসোফেগাস থাকে, তো আমরা তো আর পেশেন্টের সাথে সাথে কোনো একটা অপারেশনে চলে যাব না। প্রথম কথা হচ্ছে আমরা যদি দেখি যে ব্যারেট ইসোফেগাসটা খুব একটা রিস্ক নাই, মানে নিওপ্লাজমের রিস্কটা কম, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা জাস্ট পেশেন্টকে স্ক্রিনিং করব এবং জিওআরডির যে ট্রিটমেন্টটা ছিল, সিমটোমেটিক ট্রিটমেন্ট, আমরা সেগুলাই দিব এবং লাইফস্টাইল মডিফিকেশন করব। আচ্ছা, আর যদি এমন হয় যে পেশেন্টের ব্যারেট ইসোফেগাসের যে কন্টেন্টগুলা, যে সেলগুলা, সেগুলাতে ডিসপ্লাসিয়া আছে, যেগুলা কিনা মানে ইনভেসিভ কোনো ক্যান্সারের জন্য সাসপিশন নাই কিন্তু ডিসপ্লাসিয়া আছে, তখন আমরা কি করব? তখন আমরা শুধু এপিথেলিয়ামটাকে কেটে নিয়ে আসবো, যেটাকে বলা হয় হচ্ছে এন্ডোস্কোপিক মিউকোজাল রিসেকশন বা ইএমআর। আমি আবারও বলি, প্রথম কথা হচ্ছে যদি পেশেন্টের ব্যারেট ইসোফেগাস থাকে কিন্তু সেখানে কোনো রকমের ডিসপ্লাসিয়া না থাকে বা কোনো ধরনের রিস্ক না থাকে, আমরা কি করব? আমরা নর্মাল ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট দিব, যেগুলো আমরা জিওআরডির ক্ষেত্রে দিতাম, লাইফস্টাইল মডিফিকেশন বা মেডিকেল ট্রিটমেন্ট। যদি এমন হয় যে ওই ব্যারেট ইসোফেগাসটা ডিসপ্লাস্টিক কিন্তু পেশেন্টের কোনো ইনভেসিভ ক্যান্সারের চান্স নাই, তাহলে আমরা কি করব? শুধুমাত্র এপিথেলিয়ামগুলোকে অ্যাবলেট করে বা কেটে নিয়ে আসবো। কিন্তু যদি এমন হয় যে পেশেন্টের কোনো ধরনের ম্যালিগনেন্সি বা কোনো ধরনের ইনভেসিভ কোনো একটা ম্যালিগনেন্সি চান্স থাকে, তাহলে আমাদের আরো বড় অপারেশনে যেতে হবে এবং আলটিমেটলি আমাদের কিন্তু ইসোফ্যাগেক্টমি করতে হবে। এটুকু আমাদের মনে রাখলেই হবে। আর আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে দেখেন যে ডিসপ্লাসিয়া অবশ্যই আমাদের অ্যাটলিস্ট 2 জন এক্সপেরিয়েন্সড প্যাথোলজিস্টের মাধ্যমে কনফার্ম হতে হবে এবং প্রেফারেবলি এমন প্যাথোলজিস্ট যারা কিনা এই গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল বিষয়ে অভিজ্ঞ। ওকে, আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আমাদের জিওআরডি এবং ব্যারেট ইসোফেগাস। কারো কোনো কনফিউশন আছে? থাকলে একটু বলেন। আচ্ছা, যদি কনফিউশন না থাকে আমরা চলে যাই পরের অংশে, যেখানে আমরা ইসোফেজিয়াল মটিলিটি ডিসঅর্ডার নিয়ে আলোচনা করব। আচ্ছা, মটিলিটি ডিসঅর্ডারের মধ্যে একদম ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে অ্যাকালেশিয়া কার্ডিয়া। অ্যাকালেশিয়া শব্দটার অর্থ হচ্ছে ফেইলিয়ার টু রিল্যাক্স। মানে কি? আচ্ছা, এটার মেইন প্যাথোফিজিওলজিটা কি? আচ্ছা, কেউ বলতে পারেন অ্যাকালেশিয়া কার্ডিয়ার সাথে কার্ডিয়া মানে এটা মেইনলি কোন নার্ভ প্লেক্সাসের সমস্যা? আমরা জানি যে ইন্টেস্টাইনে 2 ধরনের নার্ভ প্লেক্সাস থাকে, একটা হচ্ছে মেজনার প্লেক্সাস আর একটা প্লেক্সাস, আর একটা হচ্ছে মায়েন্টারিক। কোন নার্ভ প্লেক্সাসের সমস্যা হয় কেউ বলতে পারেন? এই অ্যাকালেশিয়ার জন্য কোন নার্ভ প্লেক্সাসটায় সমস্যা হয়? আর আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করি, অ্যাকালেশিয়া কার্ডিয়াতে যেরকম একটা মটিলিটি ডিসঅর্ডার হয়, ঠিক একই রকমের বা এবং যেখানে নিউরনগুলো নষ্ট হয়ে যায়, এরকম একই রকমের ইন্টেস্টাইনের, বিশেষ করে লার্জ ইন্টেস্টাইনের আরেকটা ডিসঅর্ডার আছে রেকটামে মেইনলি। এটার নাম কেউ বলতে পারেন? বাচ্চাদের হয়, খুব কঠিন একটা নাম, যেটা মেকানিজমটা এক্স্যাক্টলি মানে অনেকটাই অ্যাকালেশিয়ার মেকানিজমের মতো। আচ্ছা, অ্যান্সার করতে পেরেছেন মায়েন্টারিক বা অরবা প্লেক্সাস, এক্স্যাক্টলি। তাহলে দেখেন, ডিউ টু লস অফ দ্য ইনহিবিটরি গ্যাংলিয়ন, খেয়াল করেন ইনহিবিটরি গ্যাংলিয়ন সেলস ইন দ্য মায়েন্টারিক বা অরবাক্স প্লেক্সাস, যেটা কিনা ভাইরাস ইনডিউস হতে পারে বা অটোমিউন হতে পারে, এটা আমাদের লাগবে না। আচ্ছা, এখন দেখেন যদি কোনো কারণে এই গ্যাংলিয়ন সেলগুলা কমে যায় বা নষ্ট হয়ে যায়, তখন কি হবে? তখন যেটা হয় যে আমরা নর্মালি যখন একটা খাবার সোয়ালো করি, প্রাইমারিলি ইসোফেগাসের পেরিস্টালসিস গুলাকে সে ট্রিগার করে। কিন্তু যদি দেখা যায় যে কোনো কারণে এই ইনহিবিটরি গ্যাংলিয়ন গুলা নষ্ট হয়ে গেল, তখন যেটা হয়, তখন দেখা যায় যে এই রিল্যাক্সেশন গুলা ইসোফেগাসকে এমটি করতে দেয় না। নর্মালি ফুড গিয়ে ইসোফেগাসকে একটা স্টিমুলেশন দিত গ্যাংলিয়ন সেলগুলাকে, যেটার কারণে ইসোফেগাসে একটা পেরিস্টালসিস হইতো। কিন্তু কোনো কারণে যদি এমন হয় যে এই পেরিস্টালসিসটা নষ্ট হয়ে গেল বা এই যে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার এটা রিল্যাক্সড হয়ে থাকলো, এটার পরবর্তীতে রিল্যাক্সেশনটা নষ্ট হইল না, মানে সে রিল্যাক্সই থাকতেছে পার্মানেন্টলি,
তখন কি হবে, তখন কন্ট্রাকশনটা যখন নষ্ট হবে, তখন আমাদের যে উপরের অংশে ফুডগুলা ছিল সেগুলা নিচের দিকে যেতে পারবে না। যেতে না পারার কারণে সে সেখানে জমাট বেঁধে থাকবে, কারণ যেহেতু সেখানে কোনো পেরিস্টালসিস নাই। তো এই যে জমাট বেঁধে থাকবে, তার মানে কি হবে, তার মানে স্টমাকে কোনো ফুড যেতে পারছে না এবং পেশেন্ট খেতেও পারবে না। পেশেন্ট লিকুইড খাক বা পেশেন্ট সলিড খাক, সে কিন্তু আলটিমেটলি ফুডটা নিচের দিকে পাস করবে না। এখন এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে পেশেন্টের ইনিশিয়ালি লিকুইডের প্রতি এরকম সমস্যাটা থাকে কেন? কারণ হচ্ছে যে এই সময় যেহেতু পেরিস্টালসিস নাই, খাবারটাকে কে নিচে ঠেলতে পারে? উপর থেকে যদি কোনো চাপ আসে, যেটাকে আমরা বলি হাইড্রোস্ট্যাটিক প্রেশার, মানে কোনো কারণে যদি এমন হয় যে শক্ত কিছু সে খাইলো, সলিড ফুড খাইলো, তখন দেখা যায় সলিড ফুডের ধাক্কায় কিছুটা কন্টেন্ট নিচের দিকে আসতে পারে। কিন্তু সে যদি লিকুইড খায়, তাহলে দেখা যায় কি, যেহেতু কোনো পেরিস্টালসিস নাই, লিকুইডটা আর পাসই করে না। ঠিক আছে, এক্স্যাক্টলি এই জিনিসটার উল্টা হয় হচ্ছে কার্সিনোমাতে। আমি একটু পরে মেকানিজমটা বলবো। কার্সিনোমার ক্ষেত্রে দেখেন, এখানেই বলে দিই, কার্সিনোমার ক্ষেত্রে ধরেন এরকম একটা জায়গায়, ধরেন টিউব, তো টিউবের চারপাশে একটা সার্কামফেরেন্সিয়াল একটা ম্যালিগনেন্সি, হ্যাঁ। তো এই ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট ইনিশিয়ালি হয়তো সে প্রথমে সলিড ফুড গুলা খেতে পারছে না, আটকা যাচ্ছে, কিন্তু সে লিকুইড খেতে পারছে। আর একসময় দেখা যায় সলিড লিকুইড দুইটার প্রতি পেশেন্টের ডিসফেজিয়া ডেভেলপ করে যতদিন পর্যন্ত টিউমারটা বড় হয়। কিন্তু অ্যাকালেশিয়াতে ঘটনাটা অন্যরকম। অ্যাকালেশিয়াতে কিন্তু কোনো বাধা নাই বেসিক্যালি। সমস্যা কি? সমস্যাটা হচ্ছে তার মুভমেন্ট নাই, পেরিস্টালসিস নাই, যার কারণে লিকুইড যদি খায় লিকুইডও এখানে জমা থাকবে। কিন্তু সলিড যদি থাকে, সে তার ওই হাইড্রোস্ট্যাটিক প্রেশারের কারণে অনেক সময় কিছুটা হলেও নিচের দিকে আসতে পারে। এইটা হচ্ছে খুব বেসিক একটা ডিফারেন্স কার্সিনোমা ইসোফেগাস এবং অ্যাকালেশিয়া কার্ডিয়ার মধ্যে। ওকে, এটা আমরা মনে রাখি। আচ্ছা, তাহলে দেখেন এরকম যদি ঘটতে থাকে আলটিমেটলি কি হবে? আলটিমেটলি ইসোফেগাসে খাবার জমে জমে ইসোফেগাসটা টর্সাস হয়ে যাবে, ডাইলেটেড হয়ে যাবে, যে কন্ডিশনটাকে আমরা বলি মেগা ইসোফেগাস। সেম টাইপের একটা কন্ডিশন আমরা পাই হচ্ছে মেগা কোলন। কোথায়? আপনারা অলরেডি অ্যান্সার করে ফেলেছেন, হার্শপ্রাং ডিজিজ। হার্শপ্রাং ডিজিজ বাচ্চাদের একটা কন্ডিশন এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ অফ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, যেখানে দেখা যায় যে আমাদের যে বিশেষ করে রেকটাল যে অংশটা, রেকটাম বা লোয়ার কোলন, ওই জায়গাটায় দেখা যায় এই মায়েন্টারিক প্লেক্সাসটা অ্যাবসেন্স থাকে বা রিডিউস থাকে নিউরনগুলা। তখন দেখা যায় ওই জায়গায় পেরিস্টালসিস লস হয়ে পেশেন্টের আলটিমেটলি স্টুল পাস করতে পারে না। বাচ্চাদের ক্ষেত্রে এটা খুবই কমন। ওকে, আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার কি? এটা প্রেজেন্ট করবে কাদের? 30 থেকে 60 ইয়ার্স অফ এজ। পেশেন্টের ডিসফেজিয়া হবে এবং দুইটাই সলিড এবং লিকুইড দুইটার প্রতি হবে আলটিমেটলি। পেশেন্টের যেহেতু খাবারটা পাস করতে পারছে না, খাবারটা স্বাভাবিক ইসোফেগাসে জমে থাকতে থাকতে সে হার্ট বার্ন করবে, রিগার্জিটেশন করবে, অনেক সময় চেস্ট পেইন বা অডাইনোফেজিয়া এগুলো হতে পারে। আচ্ছা, কেউ আমাকে বলতে পারেন ডিসফেজিয়া কি আর অডাইনোফেজিয়া কি? সহজ কোশ্চেন, বাচ্চাদের কোশ্চেন, পারলে অ্যান্সার করবেন। হ্যাঁ, বিশেষ করে যারা একটু ছোট, জুনিয়র, 5th ইয়ারে যারা আছো বা ইন্টার্ন যারা আছো, আমাকে বলবা যে কোনটা অডাইনোফেজিয়া, কোনটা ডিসফেজিয়া। আচ্ছা, আর এর বাইরে যদি এমন হয়, আগে যেটা বললাম যে কন্টেন্টটা যদি কোনো কারণে অ্যাসপিরেশন হয়ে যায়, যেটা আমরা জিওআরডির ক্ষেত্রে এক্সট্রা ইন্টেস্টাইনাল বা এক্সট্রা ইসোফেজিয়াল ম্যানিফেস্টেশনের মধ্যে পড়ছিলাম, সেখানে কি ছিল? রেসপিরেটরি ট্র্যাক্টে চলে গেল, একটা ইরিটেশন হইলো, পেশেন্টের কাফ হতে পারে, পেশেন্টের নিউমোনিয়া হতে পারে। আবার অনেক সময় দেখা যায় কি, খাবার যেহেতু জমে আছে সেগুলা পচে যায়, ফার্মেন্টেশন হয়, হইলে দেখা যায় যে পেশেন্টের একটা ব্যাড ব্রেথ বা ব্যাড অডোরওয়ালা একটা ব্রেথ সে প্রডিউস করে, যেটাকে আমরা বলি হ্যালিটোসিস। আচ্ছা, এখন আমরা যদি পেশেন্টের কোনো এক্সামিনেশন বা কোনো ইনভেস্টিগেশন করতে চাই, প্রথম আমরা যেটা করি সেটা হচ্ছে ব্যারিয়াম কন্ট্রাস্ট, বা এটাকে আমরা বলি ব্যারিয়াম সোয়ালো। ঠিক আছে? আচ্ছা, এইটাতে আমরা যেটা দেখবো যে হোল্ড আপ হবে কন্ট্রাস্টটা, মানে কন্ট্রাস্টটা ডিস্টাল ইসোফেগাসে এসে বসে থাকবে, সে আর নিচে যেতে পারবে না যেহেতু পেশেন্টের পেরিস্টালসিস নাই। এর বাইরে আমরা কি দেখতে পারি? কিছু অ্যাবনর্মাল কন্ট্রাকশন দেখতে পারি। ইসোফেগাসের একদম নিচে এসে একটা ট্যাপারিং হবে, ট্যাপারিং, এই যেভাবে করে ট্যাপারিং হবে। ঠিক আছে, ট্যাপারিং, যেটাকে আমরা বলি কি, যেটাকে আমরা বলি বার্ডবিক অ্যাপিয়ারেন্স বা র্যাটটেইল অ্যাপিয়ারেন্স। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার দেখেন, যদিও বেইলিয়ান লাভে দুইটাকে একই সাথে ব্যবহার করা হয়েছে, বার্ডবিক এবং র্যাটটেইল, বাট বেসিক্যালি এই দুইটা কিন্তু দুই ধরনের জিনিস। আমি ছবিতে দেখাই, আগে দেখেন, এই যে এই ছবিটা দেখেন, এইখানে দেখেন, এই হচ্ছে ইসোফেগাসের ডাইলেটেড অংশ। এটা কিন্তু এই জায়গায় আসার পর হঠাৎ করে থেমে যায় নাই, এটা হচ্ছে একটা র্যাট টেইল বা একটু টেইলিং হয়ে গেছে। সাধারণত এটা পাওয়া যায় কার্সিনোমা ইসোফেগাসে, কিন্তু অনেক সময় দেখা যায় অ্যাকালেশিয়াতে আমরা এটা পেতে পারি। অ্যাকালেশিয়াতে যে ধরনের অ্যাপিয়ারেন্স হয় এটা সাধারণত আমরা বলি বার্ডবিক অ্যাপিয়ারেন্স। এটা দেখা যায় কি এত টেইলিং হয় না, এটা এই জায়গায় সেভাবে থেমে যায়।
এত লম্বা একটা টেইল হয় না, কারণ কি এর বাইরে তো আসলে লিকুইড যেতে পারে না। কার্সিনোমার ক্ষেত্রে অনেক সময় কন্ট্রাস্টটা একটু একটু যেতে পারে, কিন্তু অ্যাকালেশিয়াতে কন্ট্রাস্টটা এই জায়গার পরে একদমই যেতে পারে না। বেলিয়ান লাভে এই দুইটাকে একইভাবে বলা হয়েছে যেহেতু ফিচারটা কাছাকাছি। বাট যদি অনেক সময় আপনাদেরকে ওয়ার্ডে বা অন্য কোথাও ক্লিনিক্যালি জিজ্ঞেস করে, তখন আপনারা এই ডিফারেন্সটা একটু জেনে রাখবেন। আমি আবারও বলি, এই যে র্যাট টেইল বা বেশি দূর পর্যন্ত আসাটা, এটা হবে হচ্ছে কার্সিনোমাতে। কারণ কার্সিনোমাতে ওই যে কন্ট্রাস্ট আপনি দিলেন, সেটা অনেক দূর পর্যন্ত একটু একটু হলেও যেতে পারে, কিন্তু যেটা অ্যাকালেশিয়া সেখানে কিন্তু কন্ট্রাস্টটা এক জায়গায় এসে ঠুস করে থেমে যাবে, যেটাকে আমরা বলি বার্ড বিক অ্যাপিয়ারেন্স, মানে পাখির ঠোঁটের মতো। অথবা আমরা বলি কি পেন্সিল টিপ, ওই যে পেন্সিল শার্প করলে যেরকম একটা অ্যাপিয়ারেন্স হয়, একটা সরু হয়ে যায় মাথাটা, ওই রকম টাইপের একটা অ্যাপিয়ারেন্স হতে পারে। আর যেটা র্যাট টেল মানে ইঁদুরের লেজের মতো অ্যাপিয়ারেন্স, এইটা সাধারণত হয় হচ্ছে কার্সিনোমা ইসোফেগাসে। ওকে, আচ্ছা। বাট বেইলিয়ান লাভের নতুন যে এডিশনটা, এখানে দুইটা আসলে একইভাবে বলা, পুরাতন এডিশনে কিন্তু জিনিসটা এরকম ছিল না। সো এটা আমরা আলাদাভাবে মনে রাখবো, জানে না এই এডিশনে এটা কেন দেওয়া। আচ্ছা, তাহলে দেখেন আমরা প্রথমে একটা ব্যারিয়াম কন্ট্রাস্ট করলাম। আচ্ছা, দেন আমরা যেটা করব সেটা হচ্ছে যে পেশেন্টের এই ব্যারিয়াম কন্ট্রাস্ট করলে আমরা কিন্তু আমাদের ফাইনাল ডায়াগনোসিসে পৌঁছাতে পারি না। ফাইনাল ডায়াগনোসিস আমাদের করতে হবে হচ্ছে ওই যে HRM আমরা বলছিলাম, হাই রিজলিউশন ম্যানোমেট্রি, সেটা দিয়ে আমরা করব। সেটা দিয়ে আমরা করলে কি দেখবো, দেখবো যে লোয়ার ইসোফেজিয়াল যে রিজিয়নটা, ওখানে কোনো রকমের মুভমেন্ট নাই বা কোনো রকমের পেরিস্টালসিস নাই। ওকে, আচ্ছা। ট্রিটমেন্টটা কি? ট্রিটমেন্টটা আর কিছুই না, এখানে আপনি চাইলেও নতুন করে নিউরন গ্রো করাতে পারবেন না। আচ্ছা, একজন অ্যান্সার দিয়েছেন ডিসফেজিয়া মানে ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং, আর অডাইনোফেজিয়া মানে পেইন অন সোয়ালোয়িং। এক্স্যাক্টলি সেম এই জিনিসটাই, আর কিছু না। ভেরি গুড। আচ্ছা, তাহলে দেখেন ট্রিটমেন্টের মেইন গোলটা হচ্ছে পেশেন্টের সিমটমগুলা রিলিফ করা। কারণ আপনি তো পেশেন্টের এই প্যাথোলজিটা চাইলেও চেঞ্জ করতে পারবেন না। যেটা সমস্যা, পেশেন্টের মেইন সমস্যা সেটা হচ্ছে ডিসফেজিয়া, খেতে সমস্যা হচ্ছে, গিলতে পারছে না। তো আমাদের যেটা করতে হবে, কোনোভাবে যেন লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারে আমরা কন্ট্রাক্টিলিটিটাকে কমাই দিতে পারি এবং কোনোভাবে আমরা সেটার যে মুভমেন্টটা সেটাকে বাড়াইতে পারি। এটার জন্য আমরা কি করতে পারি, কন্ট্রাকশন কমানোর জন্য আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইউজ করতে পারি, নাইট্রেট যেটা কিনা একটা ডাইলেটর, নাইট্রেট ব্যবহার করতে পারি। আর এর বাইরে আরো কিছু আছে, বোটুলিনাম টক্সিন, এটা আমরা ইনজেকশন দিই লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারে, এটা অনেক সময় কিছুটা হইলেও ইনহিবিটর করে। তারপর হচ্ছে নিউমেটিক ডাইলেটেশন, মানে হচ্ছে এয়ারের মাধ্যমে আপনি একটা বেলুনের মাধ্যমে ওই স্ফিংটারিক মাসেল গুলাকে বেলুনটা ফুলায় ডিসরাপ্ট করে দিবেন। ঠিক আছে, এটা করলে দেখা যায় ওই জায়গাটার প্রেশারটা কমে যায়। আর অপারেশনের মধ্যে কিছু অপারেশন আছে, খুব কমনলি আমরা যেটা করি সেটা হচ্ছে হেলার্স মায়োটমি। এটা হচ্ছে লোয়ার ইসোফেজিয়াল যে স্ফিংটারটা, ওই জায়গার কিছু মাসেল কেটে সেটাকে আমরা নতুন ভাবে কার্ডিয়ার সাথে জোড়া লাগাই দিই, হেলার্স মায়োটমি। আর এর বাইরে আরেকটা নাম আমরা মনে রাখি, পেরোরাল এন্ডোস্কোপিক মায়োটমি, খুব বেশি ইম্পর্টেন্ট না। ইসোফেগেক্টমি একদম লাস্ট স্টেজ, যদি পেশেন্টের এমন হয় যে মেগা ইসোফেগাস ডেভেলপ করে গেল, সিগময়েডাল ইসোফেগাস ডেভেলপ করে গেল, তখনকার জন্য। আদারওয়াইজ এটা আমরা ইউজ করি না। আচ্ছা, এই জিনিসটা একটু দেখেন, সামারি বক্স 66.5, আমরা যা যা বললাম মোটামুটি সেগুলো এখানে বলা হয়েছে। HRM এটা গোল্ড স্ট্যান্ডার্ড, আমরা মনে রাখি। ওকে, তাহলে আমাদের আর কিছু লাগবে না, এটুকু জানলে আমাদের এনাফ। ওকে, আমরা এগুলো স্কিপ করি। আচ্ছা, এখান থেকে আমরা ছোট্ট একটা জিনিস একটু দেখে নেই, সেটা হচ্ছে ফ্যারেঞ্জিয়াল পাউচ বা জেঙ্কার্স ডাইভার্টিকুলাম। এই জিনিসটা কি? এটা হচ্ছে বেসিক্যালি, আমরা তো এতক্ষণ যা পড়তেছিলাম ম্যাক্সিমাম ছিল হচ্ছে লোয়ার ইসোফেগাস রিলেটেড, এটা হচ্ছে আপার ইসোফেগাস বা ফ্যারিংস রিলেটেড। হ্যাঁ, এখানে যেটা দেখা যায় যে কোনো কারণে যদি ফ্যারিংস এবং হচ্ছে ইসোফেগাসের আপার স্ফিংটার, এই দুইটার কন্ট্রাকশনে কোনো রকমের কোঅর্ডিনেশনটা নষ্ট হয়ে যায়, তখন এই কন্ডিশনটা ডেভেলপ করে। এখানে আর কিছুই না, এখানে দেখা যায় যে একটা পাউচিং এর মতো হয় এরকম ফ্যারিংস আর ইসোফেগাসের জাংশনে, ওই পাউচিং এর মধ্যে গিয়ে খাবার দাবার জমা থাকে। জমা থাকলে যেটা হয়, ফার্মেন্টেশন হয়, পেশেন্টের একটা ব্যাড ব্রেথ বা হ্যালিটোসিস ডেভেলপ করে। মেইনলি আমরা এটা দিয়ে পেশেন্টের ডায়াগনোসিস করি, হিস্ট্রিতে আমাদের এই জিনিসটা জিজ্ঞেস করতে হয়। আচ্ছা, ইসোফেগাসের আরেকটা গ্রেভ কন্ডিশন হচ্ছে ইসোফেজিয়াল পারফোরেশন, খুব কমন এবং এটার মর্টালিটি মরবিডিটি সবই অনেক বেশি। আচ্ছা, এটা একটা ইমার্জেন্সি, সার্জিক্যাল ইমার্জেন্সি। তো এটাতে আমরা কি হয় সাধারণত, মেইনলি সবচেয়ে কমন হচ্ছে আয়াট্রোজেনিক পারফোরেশন। আয়াট্রোজেনিক মানে হচ্ছে আপনি আপনার ট্রিটমেন্ট পারপাসে কোনো একটা প্রসিডিওর করতে গেলেন, তখন যদি কোনো কারণে পারফোরেশন হয়ে যায়, যেমন ওই যে একটু আগে আমরা একটা কথা বললাম না, নিউম্যাটিক ডাইলেটেশন, সেটার জন্য হতে পারে।
আবার অনেক সময় দেখা যায় আমরা এন্ডোস্কোপিক কিছু প্রসিডিওর করি, ক্লিপিং করি ইসোফেজিয়াল ভ্যারিসিসের জন্য, সেগুলোর জন্য হতে পারে। কিছু কন্ডিশন আছে যেমন স্পন্টেনাস পারফোরেশন, যেটাকে আমরা একটা নাম দেই বোরহেভ সিনড্রোম। স্পন্টেনাস এটা আর কিছুই না, কোনো কারণে যদি ইসোফেজিয়াল প্রেশারটা ক্লোজড গ্লটিসের এগেনস্টে বেড়ে যায়, যেমন পেশেন্ট যদি ফোর্সফুলি ভমিট করতে যায় তখন দেখা যায় যে ইসোফেগাসের ভিতরের প্রেশারটা বেড়ে যায়, তখন অনেক সময় এরকম একটা পারফোরেশন ডেভেলপ করতে পারে। আবার পেনিট্রেটিং ট্রমায় হতে পারে, বাট এটা খুব রেয়ার, মানে এত ডিপে কারো পেনিট্রেটিং ট্রমা হয়ে পারফোরেশন হবে খুব রেয়ার। আবার অনেক সময় ফরেন বডি যদি চলে যায়, যেমন শার্প অবজেক্ট, পিন খেয়ে ফেললো কেউ, পেরেক খেয়ে ফেললো কেউ, তখন অনেক সময় পারফোরেশন হতে পারে। আবার করোসিভ ইনজেকশন যেমন অ্যাসিডিক বা অ্যালকালিক, এগুলোর জন্য কিন্তু পারফোরেশন ডেভেলপ করতে পারে। অনেক প্রবলেম হচ্ছে নেটে। আচ্ছা হাসান, আচ্ছা একটু বাকিরা খেয়াল করেন তো একটু প্রবলেম হচ্ছে কিনা। যদি প্রবলেম হয় আমি হাসানকে আরেকবার একটু বলি। হ্যাঁ আপু, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ হাসান, প্রবলেম হচ্ছে কি নেটে একটু দেখো তো। আচ্ছা না, অনেকেই বলছে যে ঠিক সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে কন্টিনিউ করি। ওকে। আচ্ছা তাহলে দেখেন, যদি ফরেন বডিটা শার্প হয় বা হচ্ছে যদি করোসিভ ইনজেকশন হয় যেমন অ্যাসিড বা অ্যালকালি, এগুলোর জন্য কিন্তু ইসোফেজিয়াল ওয়ালে পারফোরেশন হতে পারে। আচ্ছা এখন পেশেন্টের প্রেজেন্টেশন, প্রথম কথা হচ্ছে আমাদের হিস্ট্রি নিতে হবে পেশেন্টের। হিস্ট্রির মধ্যে পেশেন্টের কোনো ইনস্ট্রুমেন্টেশন আছে কিনা, মানে ইসোফেগাসে কোনো ধরনের কোনো ঘটনা ঘটছে কিনা, কোনো প্রসিজিওর হয়েছে কিনা, এন্ডোস্কোপি হয়েছে কিনা, এই জিনিসগুলা। আবার ধরেন পেশেন্টের কোনো ফরেন বডি ইনজেকশনের হিস্ট্রি আছে কিনা। দেন আমরা পেশেন্টের ক্লিনিক্যাল ফিচারগুলো দেখব। যদি স্পন্টেনাস যেটা বা বোরহেভস যেটা, সেটা যদি হয় সাধারণত পেশেন্টের ভমিটিং, চেস্ট পেইন, সাবকিউটেনাস এমফাইসেমা, এই জিনিসগুলো থাকতে পারে। এখন সাবকিউটেনাস এমফাইসেমা জিনিসটা কি? সাবকিউটেনাস এমফাইসেমা জিনিসটা হচ্ছে যে ইসোফেগাস রাপচার হয়ে যাওয়া, মানে কি ইসোফেগাসের ভিতরে যে কন্টেন্টগুলা, সেই কন্টেন্টের মধ্যে ফুড পার্টিকেল থাকবে, অ্যাসিড থাকতে পারে, গ্যাস থাকতে পারে, এগুলো সবগুলা থোরাসিক যে ক্যাভিটিটা বা মেডিয়াস্টিনাম, সেখানে চলে আসবে। তো যখন মেডিয়াস্টিনামে এরকম একটা বাতাস চলে আসে, তখন আপনি যখন পেশেন্টের চেস্টে কম্প্রেশন করবেন, তখন দেখবেন যে ওই যে আমরা যে এটাকে কি বলে, ক্রিপিটেশন আমরা বলি, যেটা আমরা গ্যাস গ্যাংগ্রিনে পাই, বা হচ্ছে যে শুকনা পাতার উপর দিয়ে হাঁটতে গেলে যেরকম টাইপের একটা শব্দ হয়, ওই রকম টাইপের একটা ফিলিংস আপনার হাতে হবে, চামড়ার নিচে একটা ইমফাইসেমা টাইপ একটা ফিলিংস, মানে ভিতরে বাতাস বাতাস আছে এরকম টাইপের একটা ফিলিংস হবে। এই কন্ডিশনটাকে আমরা বলছি সাবকিউটেনাস এমফাইসেমা। ঠিক আছে, এই তিনটা ফিচার আমরা কমনলি পেয়ে থাকি। এর বাইরে হেমাটেমেসিস থাকতে পারে, লেফট সাইডে পারফোরেশনের চান্স বেশি থাকে, সো লেফট প্লুরাল ইফিউশন হতে পারে, সেপসিসও হতে পারে পেশেন্টের। ওকে। আচ্ছা আচ্ছা এখন ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব? প্রথম কথা হচ্ছে পেশেন্ট যদি খুব খারাপ ভাবে আসে, মানে অনেক বেশি পারফোরেশন বা অনেক সমস্যা, তো আপনার যেটা করতে হবে পেশেন্টকে রিসাসিটেশন করতে হবে। আপনি পেশেন্টকে এনপিও রাখবেন, পেশেন্ট মুখে কিছু খাবে না, এবং আপনি ওয়েট করবেন যে পেশেন্টের এই কন্ডিশনটা নিজে নিজে যেন হিল হয়, কারণ অপারেশন করে তো আসলে খুব কঠিন ব্যাপার এটা। তো আপনি ওয়েট করবেন স্পন্টেনাস হিলিং এর জন্য। সাথে আপনি পেশেন্টকে কিছু ইন্ট্রাভেনাস ফ্লুইড দিবেন, ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক দিবেন এবং অক্সিজেন সাপ্লিমেন্টেশন দিবেন। পেশেন্টের যদি কোনো ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স থাকে সেটা কারেকশন করতে হবে। পেশেন্টের যদি সেপটিক শক থাকে সেটা ট্রিটমেন্ট করতে হবে। আলটিমেটলি আপনার অবজেক্টিভস অফ ট্রিটমেন্ট কি কি হবে? একটা হচ্ছে যে যদি সম্ভব হয় পারফোরেশনটা যেন সিল হয়ে যায়। আরেকটা হচ্ছে যে কন্টেন্টগুলো অলরেডি বের হয়ে গেছে থোরাক্সে বা মিডিয়াস্টিনামে, সেগুলো অ্যাডিকুয়েটলি ড্রেন করতে হবে। আরেকটা হচ্ছে পেশেন্টের সাপোর্টিভ মেজার, যেমন তার নিউট্রিশনটা মেনটেন করতে হবে। যেহেতু একটা পারফোরেশন, আপনি কি করবেন? আপনি চেষ্টা করবেন যেন সরাসরি স্টমাকে বা জেজুনামে খাবারটা পাস করা যায়, যেটাকে আমরা বলি কি গ্যাস্ট্রোস্টোমি বা জেজুনোস্টোমি। ওইভাবে করে আপনি পেশেন্টের নিউট্রিশনটা মেনটেন করবেন। যেভাবেই হোক আপনার ইসোফেগাসটাকে অ্যাভয়েড করতে হবে। আচ্ছা তাহলে পারফোরেশনের এই সামারি বক্সটা এটা একটু আপনার রিডিং দিবেন। ম্যালোরি ওয়েস্ট সিনড্রোম বা ইন্ট্রামিউরাল ইসোফেজিয়াল
ডিসেকশন এই জিনিসটা কি? এটা কিন্তু পারফোরেশনের একটা টাইপ। পার্থক্য কি জানেন? পার্থক্য হচ্ছে যে পারফোরেশনে পুরা ওয়ালটা পারফোরেশন হয়ে যায়, আর যেটা আমরা বলি ম্যালোরি ওয়েস্ট সিনড্রোম, সেখানে পুরা ওয়াল হয় না, সেখানে এই দুই ওয়ালের মাঝখানে খাবার বা বায়ু এসে ট্র্যাপ হয়। আমি আবারও বলি, পারফোরেশনে দেখা যায় এই যে এই পুরা জায়গাটার মধ্যে এই যে এই জায়গাটা একটা পারফোরেশন হয়ে যাচ্ছে, মানে এটা পুরা লেয়ারটা জুড়ে একটা পারফোরেশন। আর যেটা কিনা ম্যালোরি ওয়েস্ট সিনড্রোম, সেটা হচ্ছে ইসোফেগাসের আমরা জানি ওয়ালে একাধিক লেয়ার থাকে। তো একাধিক লেয়ারের মাঝখানে যখন গ্যাস ঢুকে যায় বা পারফোরেশন হয়ে যায়, সেটাকে আমরা বলছি ইন্ট্রামিউরাল বা হচ্ছে ম্যালোরি ওয়েস্ট সিনড্রোম। এটাও সাধারণত পেশেন্ট যদি ওই ক্লোজড গ্লটিসের অ্যাগেনস্টে ফোর্সফুল ভমিটিং করে, তখন সাধারণত এই জিনিসগুলো হয়। এবং এটার কমনেস্ট একটা সাইট আছে, সেটা হচ্ছে জাস্ট বিলো দ্য স্কোয়ামো কলামনার জাংশন। আচ্ছা, এটা আর কিছু না, এটা একটু রিডিং দিবেন, আর কিছু লাগবে না। আর ব্লিডিংটা আমরা স্টপ করতে পারি কিভাবে? আমরা এন্ডোস্কোপিক্যালি পেশেন্টকে অ্যাড্রেনালিন ইনজেকশন দিতে পারি। আচ্ছা, কস্টিক ইনজুরি, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলেন। কস্টিক ইনজুরি মানে হচ্ছে অ্যাসিডিক ইনজুরি অথবা অ্যালকালাইন ইনজুরি। আমাকে বলেন তো যে কোনটা বেশি রিস্কি, অ্যাসিডিক না অ্যালকালাইন? এটা একটু অ্যান্সার করার চেষ্টা করবেন। এবং এই ইনজুরিগুলো ম্যাক্সিমাম কাদের হয়? বাচ্চাদের বেশি হয়। কারণ কি? কারণ তারা অ্যাক্সিডেন্টালি এগুলো খেয়ে ফেলতে পারে। আবার অনেক সময় বড়দের হয়, বিশেষ করে যারা সুইসাইডাল অ্যাটেম্পটের জন্য করে। আবার যে কোনো বয়সী হতে পারে, বিশেষ করে বৃদ্ধ বয়সে হয় অনেক সময়, যে ওই যাদের অ্যালঝেইমার ডেভেলপ করে যায়, তাদের ক্ষেত্রে এই জিনিসটা ডেভেলপ হতে পারে। তারা ভুলে হয়তো অন্য কিছু খেতে গিয়ে একটা অ্যাসিড বা অ্যালকালাই খেয়ে ফেলতে পারে। তো এইসব কন্ডিশনে পেশেন্টের কস্টিক ইনজুরি ডেভেলপ করে। আচ্ছা, কি কি হইতে পারে? একটা হচ্ছে স্ট্রং অ্যাসিড। স্ট্রং অ্যাসিড যদি খায় তাহলে যে ঘটনাটা হবে সেটা হচ্ছে কোয়াগুলেটিভ নেক্রোসিস হবে এবং এস্কার ফর্মেশন হবে। আর যদি অ্যালকালাই খেয়ে ফেলে তাহলে কি হবে? অ্যালকালাই খেয়ে ফেলে পেশেন্টের লিকুইফেক্টিভ নেক্রোসিস হবে। এখন মজার ব্যাপার হচ্ছে, যদি পেশেন্ট অ্যাসিড খায় তাহলে কোয়াগুলেটিভ নেক্রোসিস হয়ে ওই জায়গাটা একটা ব্যারিয়ার তৈরি হয়ে যাবে, যেটার কারণে দেখা যায় কি যে এই যে অ্যাসিডিক কন্টেন্টটা এটা আর বেশি ডিপ লেয়ার পর্যন্ত যেতে পারে না। সো এটা একটা প্রোটেক্টিভ মেকানিজম হিসেবে কাজ করে। কিন্তু যদি এমন হয় অ্যালকালাইন খাচ্ছে, তাহলে কি হয়? তাহলে লিকুইফেক্টিভ নেক্রোসিস হয়ে বেশি বেশি পেনেট্রেট হয়ে, দেখেন, পটেনশিয়ালি বেশি বেশি ডিপ পর্যন্ত পেনেট্রেট করতে পারে, যার কারণে বেশি সিভিয়ার ইনজুরি হয়। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে অ্যাসিড বা অ্যালকালিটা দেখতে তুলনামূলকভাবে বিনাইন। বাসায় যদি কোনো কন্টেনারে রাখা হয়, তো অনেক সময় দেখা যায় এটা খুব একটা সাবধানতা মেনটেন করা হয় না। অ্যাসিডের ব্যাপারে সবাই যতটুকু সতর্ক থাকে, তো এই কারণে দেখা যায় কি যে বাচ্চারা ভুলে অ্যালকালি ইনজেকশন করে ফেলতে পারে। তো এটা একটা কারণ হতে পারে। এই জন্য এটা মোর কমন, অ্যালকালি পয়জনিংটা। পেশেন্টের কি হবে এগুলা খাইলে? এগুলা খাইলে পেশেন্টের নেক, থ্রোট, চেস্ট এগুলাতে পেইন হবে, স্যালাইভেশন হবে, ডিসফেজিয়া, অরাইনোফেজিয়া হতে পারে, হর্সনেস অফ ভয়েস ডেভেলপ করতে পারে। আচ্ছা, আমারও যদিও হর্সনেস অফ ভয়েস, বাট বিশ্বাস করেন আমি অ্যাসিড অ্যালকালি কিছু ইনজেকশন করি নাই, অটোমেটিক্যালি কিভাবে জানি হয়ে গেল। আচ্ছা, তাহলে দেখেন, মোস্ট কস্টিক ইনজুরিজ যেটা হচ্ছে যে কনজারভেটিভলি আমরা ম্যানেজ করতে পারবো, স্পেশালি হচ্ছে আমরা সাপোর্টিভ মেজার দিয়ে ম্যানেজ করে থাকি। সার্জিক্যাল ট্রিটমেন্ট যদি এমন হয় যে বেশি খারাপ অবস্থা হয়ে গেছে পেশেন্টের, তখন বা ইমার্জেন্সি, তখন আমরা ইসোফ্যাগেক্টমি করি। এর বাইরে আর কিছু আমাদের এখানে দরকার নাই। আচ্ছা, ইউসিনোফিল ইসোফ্যাজাইটিস দরকার নাই, এটা একটু রিডিং দিতে পারেন, স্কিপ করে যাই। আচ্ছা, ফরেন বডি, আমাকে একটু আপনারা বলেন তো ইসোফেগাসের সবচেয়ে কমন ফরেন বডি কি? মোস্ট কমন ফরেন বডি ইন ইসোফেগাস। ইসোফেগাসে ফরেন বডিটা কিন্তু খুব মানে কমন। বিশেষ করে দেখা যায় কি যে বাচ্চাদের ক্ষেত্রে বা হচ্ছে বাচ্চারা কি করে? বাচ্চারা অনেক সময় ব্যাটারি খেয়ে ফেলে, বোতাম খেয়ে ফেলে, কয়েন খেয়ে ফেলে, হ্যাঁ? এগুলা খাইলে দেখা যায় কি যে মানে বাচ্চাদের এরকম একটা ঘটনা ঘটতে পারে। ফরেন বডি ইনজেকশন হতে পারে। বাট আমাকে কেউ বলতে পারেন মোস্ট কমন ফরেন বডিটা কি হবে? এটা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন, বাট আনফরচুনেটলি আপনাদের নতুন বইয়ে এটার অ্যান্সারটা এভাবে দেওয়া নাই। ট্রুথ কয়েন একজন বলছেন, আর কেউ কিছু বলবেন?
আচ্ছা, মজার ব্যাপারটা বলি, মোস্ট কমন ফরেন বডি আর কিছুই না, মোস্ট কমন ফরেন বডি হচ্ছে খাবার। মানে আমরা ইসোফেগাসে কমনলি তো খাবারটাই খাই, তাই না? তো খাবার তো আর আমাদের বডির কোনো ইন্ট্রিগাল পার্ট না, এটা তো একটা ফরেন বডি। সো আমাদের মোস্ট কমন ফরেন বডি হবে হচ্ছে ফুড ইটসেলফ, ফুড বলাস। ওকে, আচ্ছা, 1 নাম্বার। এখন দেখেন এই ফরেন বডিগুলা কি হয়, এগুলা আমাদের যে কনস্ট্রিকশন গুলা ছিল ইসোফেগাসের বিভিন্ন জায়গায়, সেই জায়গাগুলোতে গিয়ে আটকা পড়ে যায়। যার কারণে এর এর বাইরেও আরো কিছু জায়গা আছে, যেমন ধরেন ক্রিকোফ্যারিঞ্জিয়াস বা হচ্ছে পাইরিফর্ম ফসা, হ্যাঁ, এই জায়গাগুলোতে জমা হতে পারে। যেসব জায়গায় কনস্ট্রিকশন আছে, মিড ইসোফেগাস বা যেই জায়গায় গ্যাস্ট্রোইসোফেজাল জাংশন আছে, ওইগুলাতে কমনলি ইনফেকশন হবে। আচ্ছা, তো এটা কাদের হতে পারে? ওই যে বললাম বাচ্চাদের হয়, অনেক সময় ডিমেনশিয়া যাদের থাকে এল্ডারলি, তাদের ক্ষেত্রে হতে পারে, হ্যাঁ। তারপর হচ্ছে যে আর কাদের হয়, তারপর হচ্ছে আনহেলদি অ্যালকোহল ইউজ যারা করেন, মেন্টাল ডিসঅর্ডার যাদের আছে তাদের হতে পারে। এটা বিভিন্ন জিনিস হতে পারে, ফরেন বডি, ফিশ বোন হতে পারে, চিকেন, এগুলো থেকে হতে পারে বোনস গুলা। আচ্ছা, এটা আমরা কি করব? এটার একদম 1 নম্বরে আমরা করব হচ্ছে পেশেন্টকে একটা এক্স রে করতে দিব, প্লেন এক্স রে। প্লেন এক্স রে তো যদি আমরা রেডিও অপেক ফরেন বডি হয়, এটা ইজিলি আমরা দেখতে পারি, 2টা ভিউতে আমরা নিব। আর যদি আমরা না বুঝি তাহলে আমরা একটা সিটি স্ক্যান করব। এটার মেজারমেন্টটা কি? প্রথম কথা হচ্ছে অনেক কিছুই কিন্তু অটোমেটিক্যালি পাস করে যায়। ধরেন ছোট্ট একটা কয়েন, এটা কিন্তু অটোমেটিক্যালি পেশেন্টের মানে ডাইজেস্টিভ ট্র্যাক দিয়ে পাস করে যায়। সো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, কোনো সিমটম যদি না থাকে আমাদের ওয়েট অ্যান্ড ওয়াচ করতে হয়। আর যদি এমন হয় যে না, মানে পাস করছেই না, আটকায় আছে কোনো কারণে, তাহলে আমরা যেটা করি, আমরা একটা ফ্লেক্সিবল এন্ডোস্কোপি করে ফরসেপ ইউজ করে বা বাস্কেট বা বেলুনের মাধ্যমে ওই অবজেক্টটাকে বের করে নিয়ে আসি। তবে আমাদের মাথায় রাখতে হবে এয়ারওয়েতে যেন কোনোভাবেই ইনজুরি না হয়। শার্প অবজেক্ট যখন আমরা বের করব তখন আমাদের এটার শার্প এন্ডটা ডিস্টালি রাখতে হবে, যেন কোনোভাবেই বের করার সময় এটার গুতা না লেগে পারফোরেশন না হয়। ব্যাটারি যদি থাকে, সেটা যদি পাস করেও আমাদের এটা রিমুভ করার চেষ্টা করতে হবে, কারণ ব্যাটারির ভিতর থেকে অ্যাসিড বের হয়ে আসে, অ্যাসিড অ্যাসিড কন্টেন্টটা বের হয়ে আসতে পারে। ফুটবল আসো যদি ইম্প্যাক্ট হয়, সেটা আমাদের বের করে আনতে হবে, অথবা ফ্লাশ দিয়ে সেটা আমরা স্টমাকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। আচ্ছা, এই বক্সটা একটু দেখবেন, কিছু লাগবে না। ইসোফেজিয়াল আলসারেশন এটা কিছুই না, এটা যদি ওই যে স্টমাকের কন্টেন্ট গুলো উপরের দিকে চলে আসে রিপিটেডলি, তাহলে অনেক সময় আলসারেশন হতে পারে। ইনফেকশন হতে পারে, কিছু ক্যান্ডিডিয়াসিস হতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, নামগুলো একটু দেখলেই হবে, খুব একটা ঝামেলা নেই এখানে। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে নিওপ্লাজম অফ দ্য ইসোফেগাস। আমাদের বিনাইন গুলা খুব একটা দরকার নাই, রিডিং দিতে পারেন। মেইনলি হচ্ছে আমরা কার্সিনোমা ইসোফেগাস নিয়ে আলোচনা করব, এটা আমাদের লাস্ট মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এই জায়গাটায় কিছু ইপিডেমিওলজি আছে, এটা একটু জাস্ট রিডিং দিবেন নিজের জানার জন্য, আর কিছু লাগবে না। এখানে একটা জিনিস খেয়াল করেন, প্রিভিয়াসলি আমরা যদি হিস্টোলজিক্যাল টাইপ অনুযায়ী চিন্তা করি, স্কোয়ামাস সেল কার্সিনোমাটা মোস্ট কমন হওয়া উচিত, কারণ ইসোফেগাসের লাইনিং এপিথেলিয়ামই হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম। কিন্তু যেহেতু ওই ব্যারেট ইসোফেগাসটা কমনলি হচ্ছে বা জিওআরডি কমনলি হচ্ছে, সেই কারণে রিসেন্ট সময়ে পেশেন্টের অ্যাডিনোকার্সিনোমা হওয়ার চান্সটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, এখন ইটিওলজি যদি আমরা চিন্তা করি, দেখেন, ধরেন 2টা মেইন সেল টাইপ আমরা বললাম, একটা আমরা বললাম স্কোয়ামাস সেল কার্সিনোমা, একটা আমরা বলছি অ্যাডিনোকার্সিনোমা। তো এইখানে 2টা টাইপের জন্য আবার 2টা আলাদা আলাদা রিস্ক ফ্যাক্টর থাকে। যেমন স্কোয়ামাস সেল কার্সিনোমা যদি আমরা চিন্তা করি, এটার স্পেসিফিক রিস্ক ফ্যাক্টর হবে হচ্ছে স্মোকিং, অ্যালকোহল ইনটেক, জেনেটিক প্রিডিসপোজিশন, এই জিনিসগুলা। আবার যাদের ধরেন একালেশিয়া আছে, আপনারা কেউ বলতে পারেন একালেশিয়া যাদের আছে তাদের কি স্কোয়ামাস সেল কার্সিনোমা হওয়ার রিস্ক বেশি থাকবে নাকি অ্যাডিনোকার্সিনোমা হওয়ার রিস্ক বেশি থাকবে? একটু কমেন্ট করে জানান তো আমাকে। ব্যারেট যাদের থাকবে তাদের ক্ষেত্রে আমরা জানি ব্যারেট অথবা জিওআরডি, এগুলা যাদের থাকবে তাদের ক্ষেত্রে আমরা জানি যে স্কোয়ামাস সেল কার্সিনোমা হওয়ার, সরি, অ্যাডিনোকার্সিনোমা হওয়ার চান্স বেশি। কিন্তু যাদের একালেশিয়া থাকবে তাদের কি হবে বলেন তো দেখি, একটু বুদ্ধি খাটায় বলবেন এটা, হ্যাঁ। আচ্ছা, এই বক্সটা খেয়াল করেন ভালো করে, এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখেন এই যে ডাবল প্লাস ট্রিপল প্লাস এরকম করে দেওয়া না, অ্যালকোহল স্মোকিং, এই 2টা কিন্তু স্কোয়ামাস সেল কার্সিনোমার রিস্ক বেশি। তারপর আরো দেখেন এগুলাতে কিন্তু দেখেন অ্যাডিনোর খুব একটা রিস্ক নাই। আবার দেখেন হিস্ট্রি অফ দ্য আপার অ্যারোডাইজেস্টিভ ম্যালিগনেন্সি, মানে আপার জিআইটি বা আপার রেসপিরেটরি ট্র্যাক্টে যদি কোনো ম্যালিগনেন্সি হিস্ট্রি থাকে, তাহলেও কিন্তু স্কোয়ামাস সেল কার্সিনোমার চান্স বেশি থাকবে। যেমন কারো যদি আগে ফ্যারিংসে বা হচ্ছে ট্রাকিয়ার কোনো ম্যালিগনেন্সি থাকে তাদের। ওবেসিটি, ওবেসিটি আবার অ্যাডিনোকার্সিনোমার রিস্ক বাড়াবে। জিওআরডি, এটা আবার অ্যাডিনোকার্সিনোমার সাথে বেশি রিলেটেড। ব্যারেট ইসোফেগাস, এটাও অ্যাডিনোকার্সিনোমার সাথে রিলেটেড। আচ্ছা,
একালেশিয়ার ক্ষেত্রে আমি যেটা জিজ্ঞেস করছিলাম, আপনাকে যদি কোশ্চেনে কোনোভাবে ক্লুতে বলে দেয় যে একালেশিয়া আছে পেশেন্টের, আপনার মাথায় রাখতে হবে এটা স্কোয়ামাস সেল কার্সিনোমার দিকেই বেশি যাবে। এই কোশ্চেনটা আপনাদের এমআরসিএস, এফসিপিএস পার্ট 1 এবং অনেক জায়গায় এসবি হিসেবে আসে, যে আপনাকে হিস্ট্রিতেই বলে দিবে যে একটা পেশেন্টের একালেশিয়া আছে, তারপর বাকি ঘটনা বলবে, স্মোকিং এর হিস্ট্রি দিবে বা অন্য কিছু দিবে। সেই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে স্কোয়ামাস। কারণটা কিন্তু আমরা চিন্তা করলেই বের করতে পারি। যার একালেশিয়া তার তো অলরেডি মর্টিলিটিটাই নাই ইসোফেগাসের লোয়ার পার্টে, ফুড জমা হয়ে আছে। সো সেখানে যে একটা ভিতর থেকে কিছু একটা উপরের দিকে চলে আসবে অ্যাসিড কন্টেন্ট, বা সেখানে যে একটা মেটাপ্লাসিয়া হবে, এটা সম্ভাবনা খুবই ক্ষীণ। রেদার সেখানে ফুড পার্টিকেল বেশি বেশি জমে থাকায় ইরোশন হইতে পারে, যার কারণে স্কোয়ামাস সেল কার্সিনোমা হতে পারে। আচ্ছা, এগুলা আগের কথাই, বক্স পড়লে আপনাদের এগুলা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, কিভাবে আপনারা ডায়াগনোসিস করবেন? পেশেন্টের হিস্ট্রি একটা ইম্পর্টেন্ট, আপনি হিস্ট্রি নেবেন এই রিস্ক ফ্যাক্টর গুলো আছে কিনা। দেন হচ্ছে যে এটার প্রগনোসিস খুব খারাপ, এটা আমাদের মনে রাখতে হবে, কারণ ম্যাক্সিমাম পেশেন্ট আপনার কাছে লেট প্রেজেন্টেশন করবে। আচ্ছা, কি কি থাকতে পারে পেশেন্টের হচ্ছে দেখা যায় নো সিমটম, কোনো সিমটমই নাও থাকতে পারে। অনেক সময় পেশেন্টের কিন্তু দেখেন প্রোগ্রেসিভ ডিসফেজিয়া, এটা মোস্ট কমন সিমটম। পেশেন্ট আপনার কাছে বলবে যে সে দীর্ঘদিন ধরে আস্তে আস্তে তার খাইতে ভাল লাগতেছে না, খেতে পারছে না। হোল্ড আপ সেন্সেশন, মানে খাবার গলায় আটকে থাকতেছে, যাচ্ছে না। ডিসফেজিয়া থাকতেছে, সলিড, সফট, এমনকি লিকুইডেরও থাকতে পারে। শুরুটা হবে সলিড দিয়ে। পেশেন্টের অ্যানোরেক্সিয়া থাকবে, ওয়েট লস থাকবে, অডাইনোফেজিয়া থাকতে পারে, রিগার্জিটেশনের মতো ফিচার থাকতে পারে। খুব খারাপ যদি ছড়ায় যায় তখন কি হয়, অনেক সময় হর্সনেস অফ ভয়েস ডেভেলপ করতে পারে, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি হতে পারে, চকিং হতে পারে, স্পিরেশন হতে পারে, হিমোপটাইসিস ডেভেলপ করতে পারে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখানে বলা হয় নাই, সেটা হচ্ছে যে ওই অ্যাডিনোকার্সিনোমা গুলা সাধারণত ইসোফেগাসের লোয়ার থার্ডে বেশি হবে, যেহেতু ওই জায়গায় মেটাপ্লাসিয়া হওয়ার চান্সটা বেশি। আর স্কোয়ামাস সেল কার্সিনোমা হবে হচ্ছে আপার এবং মিডল থার্ডে। ওকে, এটা আমরা মনে রাখতে সহজ, এটা মানে বেসিক থেকে এটা বোঝা যায় আর কি। আচ্ছা, আর আমরা অবশ্যই এটা ডায়াগনোসিসের ক্ষেত্রে এন্ডোস্কোপি করব। একটা আমরা করব ব্যারিয়াম সোয়ালো, যেটা একটু আগে আমরা করলাম, যেখানে আমরা র্যাট টেইল অ্যাপিয়ারেন্স পাবো। অনেক সময় সেই জায়গাটা আমরা মানে এরকম কিছু খাঁচকাটা খাঁচকাটা অংশ দেখি, এগুলা বেলি লাভের নতুন এডিশনে দেওয়া নাই। অনেক সময় আমরা ইরেগুলার একটা বর্ডার দেখতে পারি ইসোফেগাসের, যদি আমরা ব্যারিয়াম এক্স রে করি। মেইনলি আমরা করব হচ্ছে এন্ডোস্কোপি, এবং এন্ডোস্কোপির সাথে সাথে আমরা সেখান থেকে বায়োপসি এনে পরীক্ষা করব, যেটা আমাদের আলটিমেটলি মেইন ডায়াগনোসিস হবে, কনফার্মেটরি হবে। আর যখনই আমরা ইসোফেগাসে কোনো একটা টিউমার পাবো, আমরা একই সাথে আপার রেসপিরেটরি ট্র্যাক, পেশেন্টের স্টমাক, এই জিনিসগুলো একটু অ্যাসেস করবো যে আর কোথাও কোনো টিউমার আছে কিনা। যেমন স্টমাক দেখবো, ফ্যারিংস, ল্যারিংস এগুলো দেখবো, ভোকাল কর্ডটা দেখবো, ব্রঙ্কোস্কোপিক এক্সামিনেশন করব, যেন অন্য কোথাও কোনো ম্যালিগনেন্সি, বা যদি এমন হয় যে ইসোফেগাসের ম্যালিগনেন্সিটাই কোনো কারণে রেসপিরেটরি ট্র্যাক্টে মেটাস্টাসিস হলো, সেগুলো আমরা শিওর হব। এই যে দেখেন ব্যারিয়াম কন্ট্রাস্টে যেটা আমি বলতে চাচ্ছিলাম, এই দেখেন খাঁচকাটা খাঁচকাটা অংশ, মানে কি এখানে একটা ম্যালিগনেন্সি আছে। নর্মালি টিউবটা এরকম থাকা উচিত ছিল না, কিন্তু এই জায়গায় দেখেন একটা গ্রোথ হয়েছিল, যেই কারণে কন্ট্রাস্টটা এইভাবে পাস করতেছে। ওকে, এই যে দেখেন গ্রোথটা এন্ডোস্কোপিক্যালি আমরা দেখতে, সরি এটা ব্রঙ্কোস্কোপিক্যালি দেখা যাচ্ছে। এটা হচ্ছে মেটাস্টাসিস। হ্যাঁ, এয়ারওয়েতে মেটাস্টাসিস হয়ে গেছে ইসোফেজিয়াল একটা ম্যালিগনেন্সির। আচ্ছা, স্টেজিং এর মধ্যে টিএনএমটা আপনারা একটু দেখতে পারেন। সহজ পদ্ধতি বলতে, যেহেতু এটা টিএনএম, ফার্স্টলি আমরা একটু দেখি। প্রথমটা হচ্ছে টিএক্স, মানে আমরা টিউমারটাকে অ্যাসেস যদি না করতে পারি। টি নট হচ্ছে প্রাইমারি কোনো টিউমার নাই। টিআইএস মানে হচ্ছে যে ইন সিটু টিউমার, মানে হাইগ্রেড ডিসপ্লাসিয়া আছে, কিন্তু বেসমেন্ট মেমব্রেনটাকে ক্রস করবে না। টি1 যেটা, সেটা হচ্ছে যে ল্যামিনা প্রোপ্রিয়া, মাস্কুলারিস মিউকোসা, সাবমিউকোসা, এটুকু পর্যন্ত যাবে। টি2 যেটা, সেটা হচ্ছে মাস্কুলারিস প্রোপ্রিয়া পর্যন্ত যাবে। এটা ছিল ল্যামিনা প্রোপ্রিয়া, খেয়াল করেন, এটা ছিল ল্যামিনা প্রোপ্রিয়া, আর এটা যাবে হচ্ছে মাস্কুলারিস প্রোপ্রিয়া পর্যন্ত। টি3 মানে হচ্ছে সেটা তখনও ইসোফেগাসেই থাকবে, কিন্তু সে অ্যাডভেন্টিসিয়া বা লাস্ট লেয়ারটাকে ইনভেট করে ফেললো। আর টি4 মানে হচ্ছে সে তার আশেপাশের স্ট্রাকচার গুলাকে ইনভলভ করবে, যেমন প্লুরা, পেরিকার্ডিয়াম, ভেইন গুলাকে ইনভলভ করতে পারে, অ্যাওর্টা, ভার্টেবল বডি, এয়ারওয়ে এগুলাকে ইনভলভ করতে পারে। লিম্ফ নোড, এন এর উপর ডিপেন্ড করে আমরা লিম্ফ নোড গুলাকে বলি। এন এক্স মানে হচ্ছে অ্যাসেস করা যায় নাই, এন নট বা এন জিরো মানে হচ্ছে কোনো নোডাল মেটাস্টাসিস নাই। আচ্ছা, এন 1 2 3 যদি আমরা দেখি, দেখেন 1 মানে হচ্ছে একটা বা দুইটা রিজিওনাল লিম্ফ নোড, N2 মানে হচ্ছে 6টা, আর N3 মানে হচ্ছে 7 অর মোর। এই নাম্বারগুলো আমরা একটু মনে রাখি। এক বা দুইটা হইলে N1,
6টার মতো হইলে হচ্ছে N2, মানে 3 to 6 যদি হয়, আর মোর দেন অর ইকুয়াল টু 7 হইলে N3। আর এম এর জাস্ট দুইটাই ক্লাসিফিকেশন, এম নট মানে কোনো ডিস্টেন্ট মেটাস্টেসিস নাই, আর M1 মানে ডিস্টেন্ট মেটাস্টেসিস আছে। ট্রিটমেন্ট, আচ্ছা এটার মেইন ট্রিটমেন্ট দুইটা হতে পারে। একটা হচ্ছে যে প্রথমে জিনিসটা কিউরেবল কিনা বা অপারেবল কিনা। যদি এমন হয় যে অপারেশনের মাধ্যমে আপনি পেশেন্টকে কিওর করতে পারবেন, তখনই শুধুমাত্র আমরা অপারেশনে যাব। আদারওয়াইজ আমরা প্যালিয়েশনে যাব। প্যালিয়েশন কয়েক রকমের হতে পারে, একটা হচ্ছে কেমোথেরাপি, রেডিওথেরাপি, বাট আমাদের মেইন টার্গেট থাকে হচ্ছে পেশেন্টের যে ডিসফেজিয়া, খেতে পারছে না, এই জিনিসটা রিলিফ করে তার জীবনযাত্রার মানটা বাড়ানো বা লাইফ এক্সপেক্টেন্সি বাড়ানো। সেই ক্ষেত্রে ধরেন এখানে একটা টিউমার আছে, আমরা সেখানে কি করব, সেখানে আমরা একটা মেটালিক স্টেন্টের মতো বসায় আসবো। স্টেন্টটা কি করবে, চাপ দিয়ে এই জায়গাটাকে প্রসারিত করে দিবে, যার কারণে খাবারটা ঠিক মতো পাস করতে পারবে। বোঝা গেছে? আমরা এখানে কি করব, একটা মেটালিক স্টেন্ট বসায় আসবো। এটা গেল হচ্ছে আমাদের যদি আমরা প্যালিয়েশন করি তাহলে। আর আমাদের স্পেসিফিক ট্রিটমেন্ট বা সার্জারি, এটা আমরা কয়েকভাবে করতে পারি। একটা হচ্ছে আমরা এন্ডোস্কোপিক্যালি করতে পারি যদি আর্লি স্টেজে থাকে। আর যদি এমন হয় যে না পেশেন্টটা অলরেডি একটু মানে ডিপারে চলে গেছে, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের ইসোফ্যাগেক্টমি করতে হবে। এখন ইসোফ্যাগেক্টমি কয়েক রকমের হতে পারে এবং কোন জায়গায় টিউমার সেটার উপর ভিত্তি করে আমরা ক্লাসিফিকেশন করি। ধরেন পেশেন্টের যে টিউমারটা এটা আপার ইসোফেগাস বা মানে আমাদের যে নেকের অংশটা, সার্ভাইকেল অংশটা সেখানে আছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা দেখা যায় যে গ্যাস আমরা ইসোফেগাসের মোটামুটি ভাবে পুরাটুকুই কেটে ফেলতে হয়। কারণ আপার পার্টে থাকা মানে কি, আপনার লোয়ার পার্ট তো বাঁচায় রেখে লাভ নাই। যদি আপার পার্টে সমস্যা হয় আপনি তো ইজিলি স্টমাককে নিয়ে আসবেন। সো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, পুরা ইসোফেগাসটাকে আপনি কেটে ফেলবেন, কেটে ফেলে স্টমাকটাকে উপরের দিকে টেনে তুলে নিয়ে আসবেন। নিয়ে এসে কি করবেন, ফ্যারিংস বা ল্যারিংস এগুলোর সাথে আপনি জোড়া লাগাই দিবেন। মানে ফ্যারিংসের যে পার্টটা আছে, নিও ফ্যারিংস, ফ্যারিংস না সরি, সেক্ষেত্রে আপনি নিও ফ্যারিংস বা ফ্যারিংসের যে অংশটুকু রয়ে যাবে সেটার সাথে স্টমাক এনে জোড়া লাগাই দিবেন। এটা গেল হচ্ছে যদি আপার পার্টে থাকে। আচ্ছা এবারে আমরা আসি যদি মিডল পার্টে থাকে বা ইন্ট্রাথোরাসিক যদি হয়, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে আপনি দুইটা কাজ করতে পারেন। একটা হচ্ছে আপনি লেফট থোরাকো অ্যাবডোমিনাল ইনসিশন, যেটা খুব একটা ব্যবহার করা হয় না, এটা দিতে পারেন, যেটা দিয়ে আপনি সরাসরি চেস্ট এবং আপার অ্যাবডোমেন দুইটাকে ওপেন করবেন। এটা অনেক ঝামেলা, এটা আসলে করা সহজ হয় না। আমরা যেটা করি সেটা হচ্ছে আইভর লুইস প্রসিজিওর, খুবই কমন। এটাতে আমরা দুইটা ফেজে ইসোফেগেক্টমি করি। একটা জায়গায় আমরা কি করি, ল্যাপারোটমি করি বা পেট কাটি। এটা করবেন কারা, এটা করবেন জেনারেল সার্জন। তারা কি করবেন, পেট কেটে স্টমাকটাকে মোবিলাইজ করে আনবেন এবং টিউবিউলারাইজ করবেন। মানে কি, স্টমাকটা দেখতে তো থলের মতো আর ইসোফেগাস দেখতে টিউবের মতো। তো আপনি যখন স্টমাকটাকে টিউবের সাথে যুক্ত করবেন, স্টমাকটাকে আপনার টিউবের মতো করে বানায় নিতে হবে। তো এটাকে বলতেছি আমরা টিউবুলারাইজেশন। আর মানে মোবিলাইজেশন তো আমরা বুঝি, এটা ব্লাড ভেসেল গুলো আমরা লাইগেট করব, আশেপাশে স্ট্রাকচার থেকে আমরা ডায়াথার্মি দিয়ে সেপারেট করে নিয়ে আসবো। এইটা গেল হচ্ছে আপনি ল্যাপারোটমি করে কি কি করবেন। আরেকটা আপনি করবেন থোরাকোটমি, রাইট সাইডে করবেন। থোরাকোটমি করে আপনি কি করবেন, ইসোফেগাসটাকে কাটবেন। এইটা করে কারণ কারা সাধারণত, এইটা করে সাধারণত থোরাসিক সার্জনরা। তার মানে আলটিমেটলি আপনার একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচে যাওয়া লাগতেছে। প্রথম কথা হচ্ছে যদি আপনার কেমোথেরাপি, রেডিওথেরাপি লাগে, আপনি অঙ্কোলজিস্টের সাথে কথা বললেন। ল্যাপারোটমি করার জন্য আপনার জেনারেল সার্জন লাগছে, আর থোরাকোটমি করার জন্য আপনার থোরাসিক সার্জন লাগছে। এটা গেল। এখন যদি এমন হয় যে লোয়ার পার্টে আছে টিউমারটা, সেই ক্ষেত্রে যে অপারেশনটা আমরা করি সেটাকে আমরা বলি ম্যাকিউন্স অপারেশন। ম্যাকিউন্স অপারেশন, ঠিক আছে। এটাতে আমরা সাধারণত কি করি, এটা আমরা সাধারণত 3 স্টেজ অপারেশন বলি। সরি, এটা আসলে লোয়ার পার্টে না, মানে এটা আমরা 3 স্টেজে যদি সার্ভাইকেলের সাথে করি, এটা আরেকটা মেথড, যেখানে আমরা থোরাক্স থেকে ইসোফেগাস সেপারেট করব, নেকে একটা ইনসিশন দিব এবং অ্যাবডোমেনে একটা ইনসিশন দিব। মানে 3 স্টেজে আমরা এই অপারেশনটা করব। এটা আর কিছুই না, এটা যদি আপার পার্টে হয় তাহলে যেরকম ছিল সার্ভাইকাল ইসোফেজিয়াল, এটারই আরেকটা ধাপ হচ্ছে এরকম যে আমরা 3 স্টেজে করতে পারি। ওকে, আচ্ছা। আর আরেকটা অপশন আছে ট্রান্সহায়াটাল। এটা আসলে খুব একটা হয় না, এটা যদি এমন হয় যে লোয়ার পার্টে টিউমার তাহলে হয়। এই যে দেখেন স্টমাকটাকে টিউবেলের মতো করে নিচ্ছে। আচ্ছা, ইসোফেগো গ্যাস্ট্রিক জাংশন ক্যান্সার, এটা খুব কমন। আপার পার্ট অফ দ্য স্টমাক এবং লোয়ার পার্ট অফ দ্য ইসোফেগাসে যে জাংশনটা, ওখানে ম্যালিগনেন্সি হয়। আচ্ছা, এখানে কন্টিনিউটিটা আপনি কিভাবে করবেন, যদি এমন হয় যে স্টমাকের আপার পার্ট এবং ইসোফেগাসের লোয়ার পার্ট ওই জায়গায় যদি কোনো একটা ম্যালিগনেন্সি হয়, তাহলে আপনার যেটা করতে হবে, আপনি পুরা ইসোফেগাস পুরা স্টমাক দুইটাই কেটে ফেলবেন। কেটে কি করবেন,
কেটে আপনি জেজুনাম দিয়ে একটা রিকনস্ট্রাকশন করে দিবেন। এগুলো এতটা লাগে না আপনাদের, যে জিনিসটা জেনে রাখেন। যদি এমন হয় যে লোয়ার ইসোফেগো গ্যাস্ট্রিক যে জাংশনটা, ওখানে কোনো একটা ম্যালিগনেন্সি, তাহলে আপনার কি করতে হবে? তাহলে আপনার হোল স্টমাক, হোল ইসোফেগাস সবই কেটে ফেলতে হবে। ঠিক আছে, সরি, হোল ইসোফেগাস না, মানে লোয়ার ইসোফেগাস। আলটিমেটলি আপনি কি করবেন, উপরের পার্টে যে ইসোফেগাসটুকু বাকি আছে সেটার সাথে আপনি জেজুনাম দিয়ে একটা রো লুপ করে রো অ্যান্ড ওয়াই রিকনস্ট্রাকশন করবেন। এটা আপনাদের এই চ্যাপ্টারে আমি ডিটেলস বলবো না, এটা আপনাদের হুইপলস অপারেশন যখন পড়বেন তখন রো অ্যান্ড ওয়াই ব্যাপারটা একটু ডিটেলস বলে দিব। হ্যাঁ, এটা এখানে লাগবে না আপনাদের, জাস্ট জিনিসটা জেনে রাখেন। আচ্ছা, এগুলো আর লাগবে না। পেরি অপারেটিভ কেয়ারটা একটু রিডিং দিতে পারেন। আচ্ছা, আর যেটা বলছিলাম যে যদি পেশেন্টের অপারেশন না করা যায়, আমরা প্যালিয়েশন করব। এই ক্ষেত্রে আমরা যে স্টেনটা ব্যবহার করি এটাকে বলা হয় সেলফ এক্সপান্ডিং মেটালিক স্টেন। মানে আপনি একটা রিং দিয়ে আসবেন যেটা আস্তে আস্তে নিজেই এক্সপান্ড করবে, করে খাবার যাওয়ার জায়গাটাকে প্রসারিত করে দিবে। এটাতে কি হয়, এটাতে পেশেন্টের ডিসফেজিয়াটা রিলিফ হবে। ওকে, আচ্ছা, তাহলে মোটামুটি এগুলাই আপনাদের ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, এখন বলেন যে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা বা কারো কোনো সমস্যা আছে কিনা। আর আমি খুবই দুঃখিত, আসলে ভাঙা গলায় মানে ফাটা বাঁশের মতো করে কথা বলতেছি। খুবই, এটাকে কি বলবো, শ্রুতি মধুরের বিপরীত যদি কোনো শব্দ থাকে সেভাবে করে কথা বলতেছি। যাই হোক, আপনারা বুঝতে পারলেই হয়েছে, এটা হচ্ছে কথা। হ্যাঁ, আপনারা যদি বুঝেন পড়াটা তাহলেই হবে। আর আরেকটা জিনিস একটু বলে রাখি, এটা নোটিসের মতো, সেটা হচ্ছে আপনাদের কোনো একটা ক্লাস সম্ভবত কত তারিখের আমার মনে নাই, বেলিয়ান লাভের কোনো একটা ক্লাস সম্ভবত 21 তারিখ হওয়ার কথা। আপনাদের আরেকজন মেন্টর যে ক্লাসগুলো নেন, তো উনি যদি 21 তারিখ এটা নেন, সেই ক্ষেত্রে আমাদের যে 21 তারিখের ক্লাসটা ছিল স্টমাক এন্ড ডুওডেনাম, সেটা আমি একদিন পিছায় 22 তারিখ নিতে পারি। ওকে, আপনাদের যদি কোনো প্রবলেম না থাকে আর কি। কারণ একই দিনে দুইটা ক্লাস করা আসলে আপনাদের জন্য ঝামেলা হয়ে যাবে। আপনাদের কোনো একটা ক্লাস সম্ভবত থোরাক্স বা এই টাইপের কিছু একটা, ওইটা আপনাদের 21 তারিখ নেওয়ার কথা ছিল। কত তারিখের পরিবর্তে জানি, 13 তারিখের পরিবর্তে সম্ভবত। তো ওইটা আমি, যদি ওই দিন ওই ক্লাসটা হয় 21 তারিখে, তাহলে আমি আমাদের যে ক্লাসটা ওইটা 22 তারিখ করে দিই। ওকে, আমি গ্রুপে জানাই দিব আপনারা যদি এগ্রি করেন। কেউ আছেন এখন কানেক্টেড, একটু বলেন। আচ্ছা, হ্যাঁ, সার্জারিগুলো আরেকবার একটু বলি ইসোফেগাসের। আচ্ছা, কার্সিনোমা ইসোফেগাসের ক্ষেত্রে আমরা যেটা করি, প্রথম কথা হচ্ছে আমরা পেশেন্টকে কিওর করতে পারবো কি পারবো না সেটার উপর ডিপেন্ড করে আমরা অপারেশন করব কি করব না। যদি এমন হয় যে পেশেন্টের যে ডিজিজটা এটা কিউরেটিভ বা এটা অপারেবল, তাহলে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা অপারেশনের দিকে যাই। অপারেশনের দিকে যাই মানে হচ্ছে আমরা কয়েকটা ভাবে অপারেশনটা করতে পারি। একটা হচ্ছে যদি এমন হয় যে পেশেন্টের সার্ভাইকাল পার্টে সমস্যা, মানে নেকের যে ইসোফেগাসটা সেই জায়গায়, সেই ক্ষেত্রে আমরা কি করি, সেই ক্ষেত্রে আমরা পুরো ইসোফেগাসটাকে রিমুভ করে দেই। রিমুভ করে সাথে আমরা ফ্যারিংস, ল্যারিংস এগুলাকেও কিছুটা রিমুভ করি, এবং আলটিমেটলি যে অংশটুকু ফ্যারিংসের যে অংশটুকু রয়ে গেছে নিও ফ্যারিংস, সেটার সাথে আমরা স্টমাক গ্যাস্ট্রিক পুল আপ স্টমাকটাকে উপরের দিকে এনে জোড়া লাগাই দিই। আচ্ছা, এমন যদি হয় যে পেশেন্টের মিডল থার্ড বা লোয়ার থার্ডে সমস্যা, সেই ক্ষেত্রে আমরা যেটা করি সেটাকে বলা হয় আইভর লুইস প্রসিজিওর। আইভর লুইস প্রসিজিওরে আমরা দুই স্টেজে অপারেশন করি। একটা হচ্ছে আমরা ল্যাপারোটমি করে স্টমাকটাকে মোবিলাইজেশন করে আনি এবং টিউবুলারাইজেশন করে আনি, যেন আমরা সেটাকে ইসোফেগাসের সাথে যুক্ত করতে পারি। আর আরেকটা স্টেজে আমরা করি হচ্ছে থোরাকোটমি, সাধারণত এটা আমরা রাইট সাইডে করি। সেটা দিয়ে আমরা কি করি, সেটা দিয়ে আমরা ইসোফেগাসটাকে কাটি, রিসেকশন করি। আর এমন যদি হয় যে আমরা সার্ভাইকাল পার্টে একটা টিউমার, সেটাকে আমরা 3 স্টেজে অপারেশন করতে চাই, তাহলে যে প্রসিজিওর আমরা করি এটাকে আমরা বলি ম্যাকিউজ অপারেশন। সেখানে আমাদের নেক রিজনে একটা ইনসিশন দেই, থোরাক্সে একটা দেই এবং অ্যাবডোমেনে একটা দেই। ক্লিয়ার হয়েছে কি এটা? আচ্ছা, আর লাস্টলি যেটা, যে যদি এমন হয় যে কিউরেবল না বা অপারেশন করা যাবে না, কিন্তু পেশেন্টের যে ডিসপেজিয়া সেটা আমাদের দূর করতে হবে, তখন আমরা কি করি, তখন আমরা প্যালিয়েশন করি, যেখানে আমরা একটা ইসোফেগাসের যেই জায়গায় টিউমার সেখানে আমরা একটা সেলফ এক্সপান্ডিং মেটালিক স্টেন বসায় আসি। ওকে, আচ্ছা, কারো কোনো সমস্যা থাকলে একটু বলেন, আমি 1 মিনিট ওয়েট করছি।
ওকে, হোপফুলি সবার ক্লিয়ার হয়েছে, কারো কোনো সমস্যা নেই। তাহলে লাস্টে শেষ করছি। আর আমি একটু গ্রুপে তাহলে জানাই দিব যে আমরা 21 তারিখে যেহেতু আরেকটা ক্লাসের সাথে ওভারল্যাপ হয়ে যায়, আমরা ওটা 22 তারিখ প্ল্যান করতে পারি। ওকে, সবাইকে ধন্যবাদ অ্যাক্টিভ পার্টিসিপেশনের মাধ্যমে ক্লাসটা করার জন্য এবং অনেক ধৈর্য ধরে আসলে শোনার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আর আপনাদের যদি তারপরও কোনো কনফিউশন থাকে, আপনারা মেসেঞ্জারে যে গ্রুপটা আছে ওখানে নক দিবেন। আমি চেষ্টা করব রিপ্লাই করার। ওকে, আসসালামু আলাইকুম।